সো আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে আহ, আমাদের মাইক্রোপ্রসেসরের যে বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা যেটা সোফার পড়াশোনা করছি সেই জিনিসটা একটু মনে করার বা রিভিউ করার চেষ্টা করি। সো আমরা আসলে ক্লাস শুরু করছিলাম ইন্টেলের একটা ভেরি ওল্ড মাইক্রোপ্রসেসর, যেটাকে আমরা 8086 মাইক্রোপ্রসেসর বলি। সো এই মাইক্রোপ্রসেসরটা থেকে হচ্ছে আমরা আমাদের ক্লাসের ডিসকাশনটা শুরু করছিলাম, এবং এখনো দেখবা যে তোমরা যখন প্রসেসর দেখো বা প্রসেসরের স্পেসিফিকেশন দেখো, এই শব্দটা কিন্তু এখন কমনলি দেখতে পাও, x86 আর একটা হচ্ছে x64। সো x86 আর্কিটেকচারটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে আর্কিটেকচার বা যে স্ট্যান্ডার্ড অফ আর্কিটেকচার 8086 থেকে শুরু হয়েছে সেটা ফলো করা। তারপরে যখন পেন্টিয়াম 4 থেকে 64 বিটের আর্কিটেকচার শুরু হয়েছে তখন হচ্ছে আবার অন্য আর্কিটেকচারের দিকে চলে গেছে, বাট স্টিল 64 বিট আর্কিটেকচার লার্জলি ফলোজ x86 আর্কিটেকচার। সো এই x86 আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি যে আমাদের মাইক্রো প্রসেসর একেবারে ইনিশিয়াল লেভেলের যে মাইক্রো প্রসেসর, সেখানে আমরা বেশ কয়েক ধরনের রেজিস্টার দেখতাম। সো সেই রেজিস্টার গুলোর মধ্যে AX রেজিস্টার ছিল, BX ছিল, CX ছিল, তারপরে হচ্ছে DX ছিল। AX কে আমরা মেইনলি অ্যাকুমুলেটর রেজিস্টার বলতাম, অর্থাৎ আমাদের ডিভাইস থেকে ইনপুট ডিভাইস থেকে ডাটা কালেক্ট বা অ্যাকুমুলেট করার জন্য এক্স রেজিস্টারটাকে ব্যবহার করা হতো। সিমিলারলি বেস কনসেপ্ট বা অফসেট ধরার জন্য, অর্থাৎ ওর মেইন পারপাস ছিল বিএক্স রেজিস্টারের হচ্ছে অফসেটকে হোল্ড করা বা ডিসপ্লেসমেন্ট না, পয়েন্টে একটু খেয়াল করো, অফসেট কে হোল্ড করা। সো অফসেট আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি সেটা যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কে তুমি অনেক সময় বলতে পারো যে কোন একটা রিলেটিভ রেফারেন্স থেকে কতটা দূরে, আর অফসেট হচ্ছে এক্স্যাক্টলি তোমার কি বলা যায় এটাকে, যে সেগমেন্টের স্টার্টিং লোকেশন থেকে ঠিক কতখানি দূরত্বে, সেই জিনিসটাকে আমরা হচ্ছে অফসেট বলি। সো অফসেট ধরার একটা মেইন পারপাস নিয়ে আসলে বিএক্স রেজিস্টারটা আসছে। আর সিএক্স কাউন্টার রেজিস্টার, সো কাউন্টার রেজিস্টারের মেইন কাজ ছিল হচ্ছে গিয়ে লুপ বা রিপিট এই ধরনের যে কিছু ইনস্ট্রাকশন আছে, সো সেই ধরনের ইনস্ট্রাকশনের জন্য ওই হিসেবে কাজ করতো। আর ডিএক্সটা মেইনলি হচ্ছে ডাটা হোল্ডের জন্যই ব্যবহার করা হতো। কিন্তু এই সবগুলোকে জেনারেল পারপাস রেজিস্টার বলা হয়। তার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে যে যদিও প্রত্যেকেরই একটা স্পেশাল পারপাস আছে, বাট ওভারঅল সবাই মাল্টিপারপাস রেজিস্টার, অর্থাৎ ডিফারেন্ট পারপাস তারা সার্ভ করতে পারে। সো এই x86 এ বা 8086 মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে আমরা এই চারটা রেজিস্টার পাশাপাশি যেগুলো দেখতাম সেটা হচ্ছে চারটা সেগমেন্ট রেজিস্টার, অর্থাৎ কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এবং এক্সট্রা সেগমেন্ট। যখন ইসে আসলাম সেগমেন্ট রেজিস্টার থেকে বের হলাম, পাশাপাশি আমাদের পয়েন্টার রেজিস্টার আছে দুইটা, স্ট্যাক পয়েন্টার আর একটা হচ্ছে বেস পয়েন্টার, যা দুইটাই আসলে মেইনলি স্ট্যাককে পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয় ডিফারেন্ট পার্সপেক্টিভে। আমরা হয়তো আগের ক্লাসগুলোতে একটু দেখছিলাম যে বিপি নিয়ে বেশ ডিফারেন্ট ভাবে তোমার প্রসেসর তার হচ্ছে ডিফারেন্ট সেগমেন্ট লোকেশনকে অ্যাক্সেস করা যায়, বা ডিফারেন্ট মোডের জন্য যেমন ইমিডিয়েট ডাটার জন্য বিপি রেজিস্টার ব্যবহার করা হয়। সো সেটা হচ্ছে দুইটা পয়েন্টার রেজিস্টার। এছাড়া আরো একটা পয়েন্টার রেজিস্টার আছে, সেটাকে আমরা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার বলি। সো এই ইনস্ট্রাকশন পয়েন্টার বেসিক্যালি কোড সেগমেন্টের নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে। আর এছাড়া আমাদের হাতে দুইটা ইন্ডেক্স রেজিস্টার ছিল, একটা হচ্ছে সোর্স ইন্ডেক্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স, যে দুইটার মেইন পারপাস ছিল স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে সোর্স এবং ডেস্টিনেশন অফসেট হিসেবে কাজ করে, তবে এগুলো জেনারেল পারপাস রেজিস্টার। তবে এই সবগুলোর মধ্যে কেবলমাত্র AX, BX, CX, DX রেজিস্টার গুলোকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারতাম, একটা হচ্ছে A হায়ার আর একটা হচ্ছে A লোয়ার। সিমিলার ভাবে B হায়ার, B লোয়ার, একইভাবে C হায়ার, C লোয়ার, অর্থাৎ 8 বিট করে আমরা ব্যবহার করতে পারতাম। আরেকটা হচ্ছে ডি হায়ার, আরেকটা হচ্ছে ডি লোয়ার। সো এই 8 বিট করে ব্যবহার করার সুযোগটা শুধুমাত্র যে এই জেনারেল পারপাস রেজিস্টারের এক্স বিএক্স সিক্স ডিএক্স এই চারটাই দিত। আর এরপরে যখন আমরা হচ্ছে 32 বিট মাইক্রোপ্রসেসরে মুভ করি, অর্থাৎ
8086 থেকে 80386 এর দিকে চলে আসি, তখন আসলে আমাদের এই 16 বিট প্রসেসর থেকে আমরা মুভ করি হচ্ছে 32 বিট প্রসেসরের দিকে। তো 32 বিট প্রসেসরের দিকে যখন আমরা মুভ করি, তখন বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের যে মেইন জেনারেল পারপাস রেজিস্টার যে চারটা AX BX CX DX, এগুলো 64 বিট থেকে এগুলো চলে, সরি 16 বিট থেকে এগুলো চলে আসে 32 বিট, এবং 32 বিটের ক্ষেত্রে আমরা এগুলোকে বলতাম এক্সটেন্ডেড AX, এক্সটেন্ডেড BX, এক্সটেন্ডেড CX অথবা এক্সটেন্ডেড DX। এবং সেক্ষেত্রে আমরা প্রথম 8 বিট, দ্বিতীয় 8 বিট, প্রথম 16 বিট অথবা এন্টায়ার 32 বিট আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারতাম। এবং যখন আমরা 80486 এ, as far as I remember 486 64 বিট, যদি সেটা না হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে, in that case Pentium 4, যখন আমরা 64 বিটের ক্ষেত্রে যখন মুভ করলাম, তখন যেটা হচ্ছে যে তখন আমাদের জেনারেল পারপাস রেজিস্টার গুলো 64 বিটের হয়ে গেল, এবং তখন সেগুলোকে আমরা বলা শুরু করলাম RAX, RBX, RCX, RDX। সিমিলার ভাবে আমাদের সেগমেন্ট রেজিস্টার গুলোর বাদে বাকি রেজিস্টার গুলো ওই একইভাবে এক্সটেন্ডেড হইলো, অর্থাৎ পয়েন্টার রেজিস্টার এবং বেস রেজিস্টার গুলো এক্সটেন্ডেড বা আর সহ বলা হয়তো 64 বিট বা 32 বিটের ক্ষেত্রে। সো এই রেজিস্টার গুলোর পাশাপাশি 64 বিট আমাদের হাতে আরো বেশ কিছু রেজিস্টার দেয়, অর্থাৎ 64 বিটে ওভারঅল আমাদের হাতে রেজিস্টার ছিল হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার বলতে আসলে এই ইনস্ট্রাকশন পয়েন্টারকে জেনারেল পারপাস রেজিস্টার বলা হয় না, বাট এইখানে যে চারটা SPPP, SIDI এবং উপরের যে চারটা AX BX CX DX, এই 8টা রেজিস্টারের পাশাপাশি আমাদের হাতে আরো 8টা নতুন করে রেজিস্টার অ্যাড হলো, সেটা হচ্ছে R8 থেকে R15 পর্যন্ত। সো এই R8 থেকে R15 পর্যন্ত আরো বেশ কিছু রেজিস্টার নিয়ে ওভারঅল 16টা জেনারেল পারপাস রেজিস্টার নিয়ে আমাদের হচ্ছে 64 বিট আর্কিটেকচারটা তৈরি হয়। এছাড়া আমরা আরো দেখছিলাম যে আমাদের মাইক্রোপ্রসেসর অবভিয়াসলি একটা ফ্ল্যাগ রেজিস্টার থাকে, যে ফ্ল্যাগ রেজিস্টারটা এক্সটেন্ডের ক্ষেত্রে ই ফ্ল্যাগ এবং 64 বিটের ক্ষেত্রে আর ফ্ল্যাগস বলা হতো। সো এটা হচ্ছে ওভারঅল আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে রেজিস্টার আর্কিটেকচার বলতে আমরা যে জিনিসটা বুঝি, অর্থাৎ ওই রেজিস্টার কি কি রেজিস্টার আছে। তবে আমরা যেরকম দেখছি যে জেনারেল পারপাস রেজিস্টার AX BX CX DX কে তুমি হচ্ছে 8 বিট 16 বিট এভাবে ভাগ করতে পারো। আমাদের যে R1 থেকে R8 থেকে R15 পর্যন্ত রেজিস্টার গুলো আছে, সেগুলোকেও চাইলে তুমি বাইট, ওয়ার্ড অথবা ডাবল ওয়ার্ড অথবা এন্টায়ারলি 64 বিট আকারে ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, নর্মালি R8 রেজিস্টার হচ্ছে একটা 64 বিট রেজিস্টার, বাট তুমি যদি মাত্র 8 বিট আকারে এই রেজিস্টারটাকে ব্যবহার করতে চাও, তখন তুমি লিখবা হচ্ছে R8B, মানে হচ্ছে বাইট। তবে এই জিনিসটা খেয়াল করবা, এইটা আসলে এই 64 বিট রেজিস্টারের প্রথম 8 বিটকেই শুধু তুমি ব্যবহার করতে পারবা। AX আর BX CX DX এর ক্ষেত্রে যেমন প্রথম অংশ দ্বিতীয় অংশ ব্যবহার করা যায়, এক্ষেত্রে আসলে সেটা করা যায় না, শুধুমাত্র প্রথম 8 বিটকে আলাদাভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে R8B নামে। আমি যদি প্রথম 16 বিটকে ব্যবহার করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে R8W। আমি যদি প্রথম 32 বিটকে ব্যবহার করতে চাই, তাহলে লিখবো R8D, অর্থাৎ ডাবল ওয়ার্ড, এবং 64 বিটকে ব্যবহার করতে চাইলে জাস্ট R8 লিখবো। সো আমরা তার মানে হচ্ছে গিয়ে রেজিস্টার গুলোকে অন্য যে নতুন করে 8টা রেজিস্টার পেলাম আমরা R8 থেকে R15, সেগুলোকে চাইলে আমাদের মতো করে ব্যবহার করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের যে AX অ্যাকুমুলেটর রেজিস্টার ছিল, সেটা হচ্ছে আসলে 8086, 801886, 80286 পর্যন্ত বেশ রিজার্ভড ছিল বলা যায়, অর্থাৎ অল্প কিছু জেনারেল পারপাস কাজে ব্যবহার করা হতো, মেইনলি অ্যাকুমুলেশন এবং নানা রকম ফ্ল্যাগ বিটের চেকিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু যখন 80386 এ আসলাম বা তারপরে আসা শুরু করলাম, তখন থেকে আসলে সকল রেজিস্টার কি চাইলে অফসেট হিসেবে ব্যবহার করা যাওয়া শুরু করলো। এবং যদি খেয়াল করো, আমাদের 64 বিট আর্কিটেকচারে RAX, এই যে পুরো রেজিস্টারটা, এই পুরো রেজিস্টারটা হচ্ছে 64 বিট যেহেতু ডাটা ধরতে পারে, দ্যাট মিনস 64 বিট সাইজের অফসেট সে চাইলেই কিন্তু ব্যবহার করতে পারে। এখন অফসেট ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস যদি আমরা মনে করে থাকি, অফসেট ব্যবহার মেইনলি ডিপেন্ড করে তোমার অ্যাড্রেস বাসের সাইজ কতটুকু।
অ্যাড্রেস বাসের সাইজ আমরা যদি মনে পড়ে থাকে তোমাদের 8086 ছিল একটা 16 বিট মাইক্রোপ্রসেসর, বাট তার অ্যাড্রেস বাসের সাইজ ছিল হচ্ছে গিয়ে 20 বিট। হ্যাঁ, সো 20 বিট দিয়ে আসলে কি লাভ হয়েছিল, 20 বিট দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 20 পরিমাণ লোকেশনকে অ্যাক্সেস করতে পারতাম, যেটা আসলে অন মেগাবাইট। সো এখন আসলে যখন 80486 বা তারপর থেকে, অর্থাৎ সরি পেন্টিয়াম 4 বা তারপর থেকে যখন আসলে আমরা 64 বিট আর্কিটেকচার ব্যবহার করা শুরু করলাম, তখন আসলে আমাদের হাতে কিন্তু 2 পরিমাণ 2 টু দি পাওয়ার 64 বা তারও বেশি, অর্থাৎ এখনকার বাস সাইজ কত সেই অনুযায়ী হওয়ার সম্ভব ছিল। তবে যেটা হচ্ছে আসলে ইন্টেল আমাদেরকে এখনো 64 বিটের বাস দেয় না, যতদূর আমি জানি হচ্ছে 40 বিটের বাস দেয়, আর 52 বিট বাসে যাওয়ার তাদের হচ্ছে প্ল্যান ছিল। সো সেই হিসেবে বেশ হিউজ পরিমাণ র্যাম বা প্রাইমারি মেমোরি আমরা আমাদের কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারি এখন। কারণ আমরা আমাদের কম্পিউটারে কত মেগাবাইট র্যাম থাকে, 32, 64, সার্ভার কম্পিউটার গুলোতে দেখা গেছে আমি 128 কিংবা হচ্ছে 256 পর্যন্ত র্যাম দেখে থাকছি, কিন্তু তার থেকে বেশি আসলে আমি নিজে কোথাও দেখি নাই। সো হয়তো খুবই হাই পারফরমেন্স কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেশি, বাট ইভেন তোমার ডে টু ডে ইউজের কম্পিউটারটাও চাইলে কিন্তু বেশ হিউজ, অর্থাৎ 1 টেরাবাইটের মতো র্যাম ব্যবহার করার জন্য সাপোর্ট তোমার বাস সিস্টেম তোমাকে দেয়। হ্যাঁ, অন্যান্য এডিশনাল হার্ডওয়্যার হয়তো সাপোর্ট করে না, বাট তোমার প্রসেসর এর বাস সেই সাপোর্টটা দিতে পারে যদি তোমার হাতে অ্যাভেলেবল থাকে। সো এটা হচ্ছে ধরো র্যামের ইউজ, অর্থাৎ র্যাম কতটুকু ইউজ করবা না করবা সেটা আসলে ওইটার উপরে ডিপেন্ড করে। আর অন্য যে সকল জেনারেল পারপাস রেজিস্টার গুলো ছিল সেগুলো তো মোটামুটি প্রত্যেকটার উদ্দেশ্য আমরা বললামই। শুধুমাত্র যদি আলাদা করে একটু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন পয়েন্টারটা, যেটা আসলে কখনোই প্রোগ্রামাররা ডাইরেক্টলি ব্যবহার করতে পারে না, মানে ব্যবহার করে না কিন্তু ইনডাইরেক্টলি আসলে প্রচুর ব্যবহার করে। অর্থাৎ যখনই তুমি জাম্প ইনস্ট্রাকশন এক্সিকিউট করো কিংবা কল ইনস্ট্রাকশন এক্সিকিউট করো, তখনই আসলে মেইনলি কিন্তু তুমি ওই ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টারের মানটাই চেঞ্জ করে দাও, এবং যখন ইনস্ট্রাকশন পয়েন্টারের মানটা চেঞ্জ হয়ে যায় তোমার কোডের নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড ওই জিনিসটাও চেঞ্জ হয়ে যায়। সো জাম্প ইনস্ট্রাকশন মেইনলি হচ্ছে কি ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার বা আইপি রেজিস্টারকে কন্ট্রোল করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্যাক পয়েন্টার, সেটা হচ্ছে যখনই তুমি স্ট্যাককে অটোমেটিক্যালি অ্যাক্সেস করো তখন স্ট্যাক পয়েন্টার অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট হয়। তবে এই অটোমেটিক্যালি ডিক্রিমেন্ট ছাড়া যদি অন্যভাবে স্ট্যাককে অ্যাক্সেস করতে চাও, অর্থাৎ নরমালি মেমোরি লোকেশনকে যেভাবে অ্যাক্সেস করা যায় সেটাও তুমি স্ট্যাক পয়েন্টার অথবা বেস পয়েন্টারের মাধ্যমে করতে পারো। আর মোস্ট ইন্টারেস্টিং পার্ট যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার, যেটার মধ্যে আসলে নানা রকমের ফ্ল্যাগের কনসেপ্টটা থাকতো। সো ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে যে ফ্ল্যাগটা আমরা সব থেকে বেশি ইউজ করি বলতে পারো সেটা হচ্ছে গিয়ে ক্যারি ফ্ল্যাগ। সো ক্যারি ফ্ল্যাগ এর ক্ষেত্রে কি হয়, ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আমরা যখন কোনো একটা সামেশন করি, এবং সামেশন যখন সামেশন বা অন্য যে কোনো অপারেশনই যখন পারফর্ম করি না কেন, ওই অপারেশনের রেজাল্ট যখন আমাদের রেজিস্টার হোল্ড করতে পারে না, তখন এক্সট্রা যে বিটটা নরমালি ক্যালকুলেশনের সময় পড়ে যাওয়ার কথা, সেই পড়ে যাওয়া বিটটা পড়ে না গিয়ে কোথায় গিয়ে অ্যাড হয় হচ্ছে গিয়ে তোমার ক্যারি ফ্ল্যাগ এর মধ্যে। এবং চাইলেই জাম্প ইনস্ট্রাকশনের মাধ্যমে ক্যারি ফ্ল্যাগের স্ট্যাটাস চেক করে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগের স্ট্যাটাস অনুযায়ী জাম্প করতে পারো। সো আচ্ছা, আমি একটু তাহলে কাজ করে নেই। শামিম তো কানেক্টেড আছো তাই না? সো শামিম, তোমাকে হচ্ছে আমি কো-হোস্ট বানিয়ে দেই। আর ওর নামটা কি ভুলে গেলাম, কি নাম ছিল? ফাইরুজা। ফাইরুজা। ফাইরুজা কি আছে? থাকার কথা। ফাইরুজা, হ্যাঁ। আচ্ছা, একটু দেখি ওকে আমি খুঁজে পাই কিনা। ফাইরুজা, ওকে। ফাইরুজা, তোমাকে হচ্ছে আমি কো-হোস্ট বানিয়ে দিলাম। হ্যাঁ, যদি কোনো কারণে ধরো কোনো কাউকে মিউট করার দরকার পড়ে, এই কাজটা কিন্তু তোমরা দুইজনে করবে। তবে যেটা হচ্ছে কাউকে মিউট করলে সে সম্ভবত নিজে নিজে আনমিউট হইতে পারবে। জিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জিয়াউদ্দিন নাকি ওর নাম কি ছিল, আমি ভুলে গেলাম। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে তুমি চাইলে তোমাকে নিজেকে আনমিউট করে নিতে পারো, তাই না? সো ইয়েস স্যার।
আচ্ছা, এই জিনিসটা চেক করা দরকার ছিল। সো কেউ যদি খেয়াল না করে ধরো মাইকটাকে আনমিউট করে রাখে, ফাইরুজা এবং শামীম তাকে একটু মিউট করে দিও ফর এ মোমেন্ট। তার যদি কথা বলার দরকার পড়ে সে নিজে নিজে আনমিউট করে নিতে পারবে। ঠিক আছে? জি স্যার। ওকে। সো আমরা ছিলাম হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের কনসেপ্টে। সো ফ্ল্যাগ রেজিস্টারের ক্ষেত্রে যেটা ছিল আমরা ক্যারি ফ্ল্যাগ নিয়ে কথা বলতেছিলাম। বেসিক্যালি ক্যারি ফ্ল্যাগের মেইন কাজ হচ্ছে গিয়ে সামেশন এবং সাবট্রাকশনের সময় যে অতিরিক্ত রেজাল্ট বা অতিরিক্ত হাতে থাকার যে বিটটা সেই জিনিসটা হচ্ছে তোমার ক্যারি ফ্ল্যাগের মধ্যে সেট হয় এবং জাম্প ক্যারি এই ইনস্ট্রাকশনটা দিয়ে তুমি হচ্ছে ক্যারি ফ্ল্যাগের স্ট্যাটাস অনুযায়ী অন্য জায়গায় মুভ করতে পারো বা ইনস্ট্রাকশন পয়েন্টারের মান চেঞ্জ করতে পারো। এছাড়া আমরা আহ, শেষের দিকের ক্লাসগুলোতে অর্থাৎ মিড এক্সামের আমাদের আগে আগে আমরা যেটা দেখছিলাম যে অ্যাড উইথ ক্যারি এরকমেরও বেশ কিছু ইনস্ট্রাকশন আমরা দেখছিলাম যেখানে ক্যারি ফ্ল্যাগের ব্যবহার করা হয়। আরেকটা ক্যারি ফ্ল্যাগ আছে সেটা হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ক্ষেত্রে যেটা হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের যে মেইন কাজটা সেটা আসলে হচ্ছে গিয়ে যে ও ডিএএ এবং ডিএএস নামে দুইটা ইনস্ট্রাকশন আছে, ডেসিমাল অ্যাডজাস্ট আফটার এডিশন এবং ডেসিমাল অ্যাডজাস্ট আফটার সাবট্রাকশন। এই দুইটা যে ইনস্ট্রাকশন আছে এই দুইটা ইনস্ট্রাকশনকে সে হচ্ছে এই দুইটা ইনস্ট্রাকশন বেসিক্যালি অক্সিলারি ফ্ল্যাগের স্ট্যাটাসটা ব্যবহার করে বিসিটি এডিশনের ক্ষেত্রে। এছাড়া আসলে অক্সিলারি ফ্ল্যাগ তেমন কোথাও ব্যবহার করা হয় না। অক্সিলারি ফ্ল্যাগকে হাফ ক্যারিও আমরা বলতাম। সো এই অক্সিলারি ফ্ল্যাগ মেইনলি যে কাজটা করতো সেটা হচ্ছে যে 3 নাম্বার যে বিট পজিশন বা 4 নাম্বার যে বিট পজিশন মেইনলি আফটার 4 বিট তোমার হাতে যে ক্যারিটা থাকতো অ্যাড করার পরে সেই ক্যারিটা হচ্ছে সে নরমালি 8 বিটের অপারেশন হয়তো ধরো সেটা পরবর্তীতে প্রপাগেট হইতো, বাট পাশাপাশি সেই ক্যারিটা আসলে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগকেও সেট করতো। এর পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে যদি খেয়াল করো সেটা হচ্ছে আমাদের বিসিটি এডিশনের ক্ষেত্রে আমরা যদি বিসিটি কোডের কথা বলি, বিসিটি কোডের ক্ষেত্রে দেখো দুইটা নাম্বারের সামেশন, ফর এক্সাম্পল 5 আর 6 এর সামেশন যখন আসলে 11 হয়ে যায় তখন আসলে যে জিনিসটা হয় যে এমন একটা ডিজিট চলে আসে যে ডিজিটটা আসলে ধরো তুমি ডেসিমাল সিঙ্গেল ডেসিমাল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো না। সো এই ধরনের সিচুয়েশন আমরা যখন বিসিটি এডিশনও করতাম তখনও কিন্তু একটা 6 যোগ করতাম বা এই ধরনের একটা ঘটনা ঘটতো। সো এই 6 যে যোগ করতাম সেই 6 যোগটা দরকার আছে কিনা বা এই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা সেটা আসলে এই 3 আর 4 নাম্বার জায়গার যে ক্যারি ফ্ল্যাগ অক্সিলারি ক্যারি ভ্যালু স্ট্যাটাস দেখে আইডেন্টিফাই করা যায় এবং মাইক্রোপ্রসেসর আসলে সেটাই করে। সো ওই স্ট্যাটাসটা দেখে সে হচ্ছে গিয়ে ডেসিমাল অ্যাডজাস্ট যদি তুমি করো বা সাবট্রাকশনের পরে যদি ডেসিমাল অ্যাডজাস্ট করো তো সেই জিনিসটা সে করতে পারে। আরেকটা কনফিউজিং ফ্ল্যাগ হচ্ছে কি জিরো ফ্ল্যাগ। সো জিরো ফ্ল্যাগ এর মানটা যেটা হচ্ছে রেজাল্ট যদি জিরো হয় তাহলে জিরো ফ্ল্যাগ এর মানটা হচ্ছে 1 হয়, আর রেজাল্ট যদি নন জিরো হয় তখন হচ্ছে জিরো ফ্ল্যাগ এর মানটা 0 হয়। সো জিরো ফ্ল্যাগ এর মান সেট হওয়া মানে হচ্ছে গিয়ে তোমার এর আগে যে অ্যারিথমেটিক অপারেশনই তুমি পারফর্ম করো না কেন সেই অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে তোমার রেজাল্টটা 0 আসছে। সো বেসিক্যালি আমরা কমনলি যখন অ্যাসেম্বলি প্রোগ্রামিং করি আমাদের কম্পেয়ার ইনস্ট্রাকশনটা খুবই হেভি ইউজ করে। কম্পেয়ার ইনস্ট্রাকশন মানে কম্পেয়ার ইনস্ট্রাকশনের এফেক্টের কারণে খুবই ভালোভাবে এফেক্টেড হয় হচ্ছে জিরো ফ্ল্যাগটা, যেটাকে আমরা জাম্প জিরো, জাম্প ইকুয়াল, জাম্প নট জিরো বা এইসব ইনস্ট্রাকশন দিয়ে আসলে ওই জিরো ফ্ল্যাগের স্ট্যাটাসটা চেক করতাম এবং সেই অনুযায়ী আমাদের ইনস্ট্রাকশন গুলোকে বা কন্ডিশন গুলোকে মুভ করাতাম। এছাড়া আমাদের হাতে আরো বেশ কিছু ফ্ল্যাগ আছে যেমন পেরিটি ফ্ল্যাগ, তারপর হচ্ছে সাইন ফ্ল্যাগ, তারপর হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। সো পেরিটি ফ্ল্যাগের কাজ এখন অলমোস্ট নাই বললেই চলে। পেরিটি ফ্ল্যাগের হচ্ছে মেইন ইন্টেনশনই ছিল হচ্ছে তোমরা ডাটা এন্ড টেলিকমিউনিকেশন কোর্সটা কি করছো? ডাটা কম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ডাটা কমের মধ্যে হচ্ছে বেশ কিছু টেকনিক দেখছো না যে ডাটা যদি নষ্ট হয়ে যায় বা ই হয়ে যায় তখন অড সিআরসি কোড। হইলে 0 থাকবে, ইভেন হলে 1 হয়ে যাবে। হ্যাঁ, তো মানে ওইখানে ছিল যে ধরো আমরা যখন ডাটা প্রপাগেট করি ওই সময় যদি ধরো কোনো কারণে ডাটা করাপ্টেড হয়ে যায় তো সেই জিনিসটা পেরিটি ফ্ল্যাগকে আইডেন্টিফাই করা হতো। তো একটা সময় ছিল, এখন আসলে দেখো আলাদা করে সিআরসি কোড বা এই ধরনের আরো অনেক কিছুই
অনেক মেকানিজম ফলো করে এক্সটার্নালি আসলে ওই জিনিসটাকে কন্ট্রোল করা হয়, বাট মাইক্রোপ্রসেসরের মধ্যে ইনবিল্ট একটা পেরিটি চেকের ব্যবস্থা করা হয়েছিল পেরিটি ফ্ল্যাগের মাধ্যমে, যেই ইউজটা এখন কাইন্ড অফ অবসলিট হয়ে গেছে, এখন আর ওই পেরিটি ফ্ল্যাগটা আসলে ব্যবহার করা হয় না। আর সাইন ফ্ল্যাগের কথা তো নিশ্চয়ই বোঝা যায় যে মোস্ট লেফট মোস্ট যে বিটটা আছে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিটটা সেটা যদি 0 হয়, তাহলে মানে সেটা যদি পজিটিভ নাম্বারের ক্ষেত্রে সাইন ফ্ল্যাগের মান সেই ক্ষেত্রে তোমার 0 হবে, আর নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে সেই ফ্ল্যাগের মানটা হচ্ছে 1 হবে। আর ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে আমরা যখন নরমাল এডিশন করি তখন খেয়াল করো, যদি 16 বিট এডিশন করি, সো 16 বিটের সামেশন যখন 16 বিটে ধরা যায় না তখন আসলে ক্যারি ফ্ল্যাগটা সেট হয়, বা সাবট্রাকশন যখন হচ্ছে নেগেটিভের দিকে চলে যাইতে চায় আনসাইন্ড এর ক্ষেত্রে তখন আসলে ক্যারি ফ্ল্যাগটা সেট হয়। কিন্তু সাইন্ড সাইন্ড এডিশন বা সাইন্ড অপারেশনের ক্ষেত্রে আমি যদি কমনলি বলি, সাইন্ড অপারেশনের ক্ষেত্রে যখন আসলে তোমার ম্যাগনিচিউডের পোর্শনটা তার ম্যাগনিচিউডে রাখতে না পারে, যেমন 16 বিট সাইন্ড মাল্টিপ্লিকেশন সাইন্ড অপারেশনের ক্ষেত্রে তোমার আসলে 16 বিট ম্যাগনিচিউডের জন্য রাখা থাকে না, 15 বিট ম্যাগনিচিউডের জন্য রাখা থাকে। সো এই 15 বিটের মধ্যে যদি তোমার রেজাল্টটা না ধরে তখন আসলে তোমার ওভারফ্লো ফ্ল্যাগটা সেট হয়। এছাড়া আরো বেশ কিছু ইনস্ট্রাকশন বেশ ক্রিয়েটিভলি ওভারফ্লো ফ্ল্যাগকে ব্যবহার করে, সেটা হচ্ছে ধরো শিফট, তারপরে হচ্ছে শিফট এন্ড রোটেট, এই ইনস্ট্রাকশন গুলো। সো এগুলো আমরা মোরাললেস অল্প স্বল্প হলেও আগের ক্লাসগুলোতে আসলে দেখছিলাম, এবং ক্লাসেও মনে হয় কিছুটা ব্যবহার করছি শিফট রোটেট এগুলো। আর ডিরেকশন নামে একটা ফ্ল্যাগ আছে, সেটা হচ্ছে গিয়ে রিপিটেটিভ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কাউন্টার রেজিস্টারকে বা ইন্ডেক্স রেজিস্টারকে, সরি কাউন্টার বলা উচিত না, ইন্ডেক্স রেজিস্টারকে সে কন্টিনিউয়াসলি ইনক্রিমেন্ট করবে নাকি ডিক্রিমেন্ট করবে সেই জন্য আসলে ব্যবহার করা হয় ডিরেকশন ফ্ল্যাগকে। সো ডিরেকশন ফ্ল্যাগ দিয়ে মেইনলি ডিরেক্টলি এফেক্টেড হয় হচ্ছে এসআই এবং ডিআই রেজিস্টারটা। এই এসআই এবং ডিআই আসলে স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি রিপিটেটিভলি, তখন স্ট্রিংটাকে আমরা চাইলে শেষ থেকে ইটারেট করে শুরুর দিকে আসতে পারি, অথবা শুরুর দিক থেকে ইটারেট করে শেষের দিকে আসতে পারি। তো সেইভাবে আমরা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগটাকে ব্যবহার করি, এবং ডিরেকশন ফ্ল্যাগটাকে তুমি তোমার মতো করে সরাসরি সেট বা রিসেট করতে পারো। সেটা করার জন্য তোমার হাতে সেট ডিরেকশন ফ্ল্যাগ অথবা ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, হ্যাঁ, এই দুইটা ইনস্ট্রাকশন ব্যবহার করে তুমি চাইলে ডিরেকশন ফ্ল্যাগের মান সেট করতে পারো। সো এই হচ্ছে ওভারঅল আমাদের যে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, তারপরে হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে ইন্ডেক্স রেজিস্টার, ফ্ল্যাগ রেজিস্টার, এগুলো সম্পর্কে, অর্থাৎ আমাদের মাইক্রো প্রসেসরের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো। সোফার আমি যতটুকু ডিসকাস করলাম তার মধ্যে যদি কারো কনফিউশন থাকে বা কোনো জিনিস আর একবার আমাকে রিপিট করার দরকার পড়ে, একটু তোমরা আমাকে এখন বলতে পারো বা জানাতে পারো। স্যার বেস রেজিস্টারটা স্যার একটু যদি মানে ভার্চুয়ালি যদি দেখাইতেন স্যার, মানে অফসেট প্লাস হচ্ছে স্যার ইন্ডেক্সের যে কাহিনী, যে ঘটনাটা আছে সেটা একটু যদি আচ্ছা, মানে যেভাবে আমরা হচ্ছে কোন লোকেশন অ্যাক্সেস করতেছি মেমোরি সেই বিষয়টা, তাই না? স্যার এটা একটু বলে স্যার। আচ্ছা, ওইটাই আমরা এখন আসলে আলোচনা করবো। আমরা তো আসলে সোফার জাস্ট রেজিস্টার গুলো নিয়েছি, তুমি যে আলোচনাটা শুনতে চাচ্ছ সেটা আসলে রিয়াল মোডের মেমোরি অ্যাক্সেস। তো আমি একটু পরে ওইটাই আলোচনা করব, রিয়াল মোড, প্রোটেক্টেড মোড। সো রিয়াল মোডে কিভাবে এই যে বেস রেজিস্টার এবং সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করে আমরা মেমোরি লোকেশন অ্যাক্সেস করতাম সেই জিনিসটা আমরা দেখবো। সো আমি ওইখানে যাচ্ছি, ঠিক আছে? আর ওকে, জেনারেল পারপাস রেজিস্টার আর স্যার পারপাস রেজিস্টার দুইটা কি সেম কথা নাকি স্যার? আচ্ছা আচ্ছা, আমি হয়তো এক একবার এক একটা শব্দ ব্যবহার করে ফেলতেছি। সো তুমি জেনারেল পারপাস রেজিস্টার কি মাল্টিপারপাস রেজিস্টার বলতে পারো। মানে জেনারেল মানে হচ্ছে সব কাজ করা যায়, মাল্টিপারপাস মানে হচ্ছে অনেক কাজ করা যায়, বেসিক্যালি দুটো আসলে সেম। থ্যাংক ইউ স্যার। স্যার ডিরেকশন ফ্ল্যাগের ব্যাপারটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, খেয়াল করো, তোমাকে আমি বললাম যে দুইটা স্ট্রিং সমান কিনা তুমি চেক করো, বা যতক্ষণ পর্যন্ত দুইটা স্ট্রিং সেম ততক্ষণ পর্যন্ত ইটারেট করো। এরকম একটা কাজ যদি আমি তোমাকে করতে বলি তখন তুমি কি করবা? স্ট্রিং এর শুরু থেকে ইটারেট করে শুরু করবা, দুইটা স্ট্রিং কে কম্পেয়ার করতে 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 সামনে চলে যাবা, রাইট? এখন যদি আমি বলি স্ট্রিং এর শেষ থেকে কম্পেয়ার করতে করতে সামনে চলে আসো, তখন তুমি কি করবা? পেছন থেকে শুরু করবা, ডিক্রিমেন্ট করতে করতে ইন্ডেক্স কে শুরুর দিকে চলে আসবা, তাই না? সো এই কাজটাই হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ এর কাজ। অর্থাৎ তুমি যদি ডিরেকশন ফ্ল্যাগ কে সেট করে দাও তাহলে সে হচ্ছে ধরো 0 থেকে শুরু করে এক এক করে পারবে। আবার তুমি যদি ডিরেকশন কিছু ক্লিয়ার যদি করে দাও তাহলে হচ্ছে সে হচ্ছে প্রথম থেকে ইটারেট করতে করতে শেষের দিকে যাবে। কারণ রিপিট ইনস্ট্রাকশনটাকে যেটা করে সেটা হচ্ছে একবার স্ট্রিং অপারেশনটাকে পারফর্ম করার পরে
সি এসআই এবং ডিআই এই দুইটা যে রেজিস্টার আছে অর্থাৎ সোর্স ইন্ডেক্স এবং ডেস্টিনেশন ইন্ডেক্স, এই দুইটা জিনিসকে আপডেট করে। সো যদি ডিরেকশন ফ্ল্যাগটা সেট থাকে তাহলে হচ্ছে ডিক্রিমেন্ট করে, যদি রিসেট থাকে অর্থাৎ 0 থাকে তাহলে ও ইনক্রিমেন্ট করে। এটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ, অর্থাৎ কোন দিকে তুমি যাবা, অর্থাৎ ইনক্রিমেন্ট করে করে সামনে আগাবা নাকি ডিক্রিমেন্ট করে করে পিছনে যাবা, ডিরেকশন ফ্ল্যাগ আসলে ওইটা আইডেন্টিফাই করে দেয়। ক্লিয়ার তুমি? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, আর কারো কোনো সমস্যা? আচ্ছা, তাহলে হোপফুলি আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে রিয়েল মোড আর প্রোটেক্টেড মোডের দিকে চলে আসি। সো 8086 নিয়ে যখন আসলে আমরা কথা বলি পিওরলি, তখন আসলে রিয়েল মোড ছাড়া কথা বলার অন্য কিছু নাই, কারণ 8086 বেসিক্যালি রিয়েল মোডই অ্যাক্সেস করে। সো রিয়েল মোডের বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সেগমেন্ট রেজিস্টার না বলি, সেগমেন্ট প্লাস অফসেট এইভাবে আসলে কাজ করি। সো সেগমেন্ট প্লাস অফসেট এইভাবে কাজ করার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গিয়ে খেয়াল করো, আমাদের ডাটা বাস হচ্ছে 16 বিটের ডেটা বাস, বাট আমাদের অ্যাড্রেস বাস 20 বিটের। সো 20 বিটের আমাদের যে অ্যাড্রেস বাসটা আছে, এই 20 বিটের অ্যাড্রেস বাস আমাদেরকে 2 টু দি পাওয়ার 20 পরিমাণ লোকেশনকে অ্যাক্সেস করতে দেয়, যেটা দিয়ে আমরা আসলে হিসাব করেও ক্লাসে এক সময় দেখছিলাম, সেটা হচ্ছে কি অন মেগাবাইট। সো সেটা যেহেতু অন মেগাবাইট, এই অন মেগাবাইট ডাটার যে কোনো জায়গা যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে সেটা তুমি কিভাবে করতে পারো, অর্থাৎ 16 বিট দিয়ে কিভাবে তুমি 20 বিটের মেমোরি লোকেশন তুমি মাইক্রোপ্রসেসরের মাধ্যমে কমান্ড পাঠাইতে পারো, এই জিনিসটা একটা কোশ্চেনের বিষয়। সো সেই জিনিসটি হ্যান্ডেল করা হয়তো বিশেষভাবে রিয়েল মোডের ক্ষেত্রে সেগমেন্ট রেজিস্টারকে এক্সটেন্ড করে তারপরে অফসেট রেজিস্টারের মাধ্যমে। সো এইখানে আমরা যদি খেয়াল করি যে ধরো আমার মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে হবে টু তো বলা উচিত না, ধরো কি বলবো, এখানে আমি বলতে পারি 10534, এই মেমোরি লোকেশনে যে ভ্যালুটা আছে বা যে বাইটটা আছে আমি সেই বাইটটা অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন হইতে পারে সেটা কোড বাইট অর্থাৎ ইনস্ট্রাকশন আছে এখানে, হইতে পারে সেটা ডাটা বাইট অর্থাৎ কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু আছে, এই জিনিসটা আমাকে অ্যাক্সেস করতে হবে। সো এইটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে যদি খেয়াল করো এটা একটা 20 বিটের নাম্বার, কিন্তু 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট। সো এটা আসলে একটা 20 বিটের নাম্বার। তুমি চাইলেই একটা রেজিস্টারকে ব্যবহার করতে পারো না যে এক্স এর মধ্যে তুমি এই ভ্যালুটা ইনসার্ট করে দিবা, এটা আসলে সম্ভব না, কারণ বা বিএক্স এর মধ্যে এই ভ্যালুটা ইনসার্ট করে দিবা, সেটা আসলে সম্ভব না, কারণ বিএক্স আসলে রাখতে পারে কত বিট, 16 বিট। সো এই মেমোরি লোকেশন থেকে ডাটাটা যখন তোমাকে ফেক্স করতে হবে তখন তুমি আসলে এই রিয়েল মোড এক মেমোরিতে এই পুরো ভ্যালুটাকে দুইটা আলাদা আলাদা রেজিস্টারের মধ্যে সেট করে তারপরে ব্যবহার করো। তো দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে সেট করার ক্ষেত্রে যে জিনিসটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা 16 বিটের সেগমেন্ট ভ্যালু থাকে, সেগমেন্ট রেজিস্টার ভ্যালু থাকে। সেই সেগমেন্ট রেজিস্টারটা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে 20 বিটের একটা স্টার্টিং লোকেশন অফ এ সেগমেন্ট, সেটাকে সে হোল্ড করে। তো ঘটনাটা খেয়াল করো, 16 বিটের রেজিস্টার, বাট সে কি হোল্ড করে, সে হচ্ছে একটা সেগমেন্টের স্টার্টিং লোকেশনকে হোল্ড করে, এবং একটা সেগমেন্টের স্টার্টিং লোকেশন আসলে 20 বিটের। সো এই জায়গাটাই আসলে মেইন কাজটা হয়, সেটা হচ্ছে কি সেগমেন্টের স্টার্টিং লোকেশন 20 বিটের, কিন্তু তোমাকে রাখার জন্য জায়গা আছে 16 বিটের, দ্যাটস একটা কম্প্রোমাইজ করা হয়। কম্প্রোমাইজটা কি, সে 16 বিটের মধ্যে তুমি যে কোনো ডাটাও তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নাই। সো এইখানে তুমি যে কোনো ডাটা বসাইতে পারো, বাট লাস্ট 4 বিটে তোমাকে অবভিয়াসলি 4টা 0 থাকবে। সো এইভাবে তোমার নরমালি এতটুকু অংশ থাকে তোমার সেগমেন্ট রেজিস্টারের মধ্যে, বাট এই পুরো জিনিসটা হচ্ছে তোমার সেগমেন্টের স্টার্টিং লোকেশন। যেটাকে আমরা অনেক সময় বলতে বেস বলে থাকি, বা সেগমেন্টের ক্ষেত্রে বেস বলে থাকি। সো এইটা হচ্ছে কি তোমাদের
নরমালি এই মেকানিজম যে তোমার মাইক্রোপ্রসেসরের কাছে তো সরাসরি অ্যাড্রেস বাস আছে। সো মাইক্রোপ্রসেসর যখন কমান্ডটা পায় যে এত মেমোরি লোকেশন মানে সেগমেন্ট এত এবং অফসেট এত, তখন মাইক্রোপ্রসেসর সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুর সাথে 4টা 0 বিট অ্যাপেন্ড করে তারপরে যে কাজটা করে সেই 20 বিটের সেগমেন্ট স্টার্টিং লোকেশনটাকে তৈরি করে এবং তারপরে সেইখান থেকে অফসেটটাকে আরো যোগ করে একটা 20 বিটের অ্যাড্রেস তৈরি করে পার্টিকুলার মেমোরি লাইনটাকে বা পার্টিকুলার বাইটটাকে সে ফেচ করে নিয়ে আসে। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের মেকানিজম। ধরো আমি যদি এখানে বলি যে তোমার একটা সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু, সাপোজ ডাটা সেগমেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে ডাটা সেগমেন্ট বা ডিএস রেজিস্টারের ভ্যালু হচ্ছে গিয়ে ধরো 3021H, এবং তোমার যদি ধরো অফসেট বা ধরো বিএক্স এর মান হচ্ছে গিয়ে 0234H, তাহলে বেসিক্যালি কত নাম্বার মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করা হবে? অ্যাক্সেস করা হবে যে ডাটা সেগমেন্টের রেজিস্টারের যে ভ্যালু তার সাথে 10H গুণ করা, তার সাথে 10H গুণ করাই বেসিক্যালি হচ্ছে গিয়ে 16 দিয়ে গুণ করা, এবং তারপরে 16 দিয়ে গুণ করার পরে তুমি তার সাথে অ্যাড করবা হচ্ছে বিএক্স রেজিস্টারকে। সো ওভারঅল যে লোকেশনটা তৈরি হইলো সেটা হচ্ছে গিয়ে 30210 প্লাস 0234H। এরপরে এই ভ্যালুটা আসলে কত হয় সেটা হচ্ছে গিয়ে আমি 4 বললাম, 3834224030। সো এই হচ্ছে এক্সাক্ট মেমোরি লোকেশন তোমার র্যামে যেখান থেকে আসলে ডাটাটাকে অ্যাক্সেস করা হচ্ছে, যেটা একটা 20 বিটের মেমোরি অ্যাড্রেস। জিয়া বোধহয় কোশ্চেনটা করছিল, তুমি কি এবার একটু ক্লিয়ার? স্যার না স্যার, জিয়া করে নাই, মানে আমি করেছি। আচ্ছা আচ্ছা, তো ক্লিয়ার তো এবার মোটামুটি, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, সো এই যেভাবে আমরা সেগমেন্ট এবং অফসেটকে ব্যবহার করে মেমোরিকে অ্যাক্সেস করলাম, এই ঘটনাটাকে আমরা বলতাম হচ্ছে রিয়াল মোড। এবং এই রিয়াল মোডের মাধ্যমে যে মেমোরিটাকে আমরা অ্যাক্সেস করতে পারতাম, অর্থাৎ 1 মেগাবাইট যে মেমোরিটাকে আমরা অ্যাক্সেস করতে পারতাম, সেই 1 মেগাবাইট মেমোরিকে আমরা বলছি হচ্ছে রিয়াল মেমোরি বা কনভেনশনাল মেমোরি। স্যার হ্যাঁ বলো। এটা তো স্যার সেগমেন্ট অফসেট ছাড়াও তো করা যেত স্যার, ফ্ল্যাট মোডে স্যার আমরা 16 বিট একটা রেজিস্টার স্যার আর 4 অন্য একটা এর মধ্যে করে ফ্ল্যাট এতে তো আমরা করতে পারতাম স্যার সেগমেন্ট রেজিস্টার। আমি বলছি না তোমার কথা, একটু আবার বলবা? স্যার আমরা তো হ্যাঁ। জি স্যার আমরা তো সেগমেন্টের পরিবর্তে স্যার ফ্ল্যাট রেজিস্টার মোডটা ই করে তো আমরা করতে পারতাম স্যার। আমরা 16 বিট একটা এর মধ্যে স্যার আর 4টা অন্য রেজিস্টার ই করে তো আমরা করতে পারতাম স্যার। এখানে আচ্ছা, সেগমেন্ট তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে যে 16 বিট একটা রেজিস্টারের একটা, জি স্যার 4টা বিট অন্য জি জি কোথাও রাখতে, তাই না? জি 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 স্যার ইয়েস। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে গিয়ে খেয়াল করো, তুমি এই যে দুইটা রেজিস্টারকে একসাথে করে তো একটা নাম্বার তোমাকে জেনারেট করতেই হতো না, একটা 20 বিটের নাম্বার তো তোমাকে বানাইতেই হতো। জি 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 স্যার। সো তুমি যেটা করতেছো এক্স্যাক্টলি আসলে ওই কাজটাই কম্পিউটার মানে মাইক্রোপ্রসেসর ওই কাজটাই করতো। সে 16 বিট একটা রেজিস্টারে রাখতো, বাকি 4 বিটের মধ্যে আসলে যে কোনো ভ্যালু না রেখে 0 রাখতেছে। তুমি বলতেছো যে যে কোনো ভ্যালু আর একটা রেজিস্টারের মধ্যে রাখলে পরে ওই শেষে অলওয়েজ 0 হবে, সেটা হয়তো করা লাগতো না, তাই না? যে কোনো জায়গা থেকে তুমি তোমার সেগমেন্টটাকে স্টার্ট করতে পারতা। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে আর কোনো সুবিধা কিন্তু হইতো না। অর্থাৎ তোমার কোশ্চেনটা যদি আমি বুঝে থাকি, তোমার কোশ্চেনটা হচ্ছে এই রকমের। ধরো এক্স রেজিস্টারের মধ্যে তুমি চাচ্ছ 16 বিট রাখতে, এবং ধরো বিএক্স রেজিস্টারের একেবারে শেষ মাথার 4 বিটের মধ্যে তুমি আরো 4 বিট রাখলা, তাই না? জি জি স্যার জি স্যার। হ্যাঁ, তারপরে এই দুইটা মিলিয়ে তুমি একটা 20 বিটের অ্যাড্রেস তৈরি করলা। তাহলে তোমাকে আর কি করতে হচ্ছে না, ওই অফসেট আলাদাভাবে হ্যান্ডেল করার দরকার পড়তেছে না, ডিরেক্টলি তুমি যে কোনো মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারতেছো। এটাই তো তোমার এক্সপেকটেশন ছিল, জি রাইট? জি স্যার রাইট স্যার। আচ্ছা, সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, ধরো এই জিনিসটাকে তুমি হচ্ছে কাইন্ড অফ দেখতে পাবো, অর্থাৎ সেগমেন্ট অনুযায়ী ভাগ না করে দেখতে পাবা, সেটা হচ্ছে কি যখন আমরা ফ্ল্যাট মোডে যাব। বাট ফ্ল্যাট মোড হচ্ছে 64 বিটের ক্ষেত্রে সেখানে দুইটা রেজিস্টারকে অ্যাপেন্ড করারও দরকার পড়ে না, একটা রেজিস্টার দিয়েই করা যায়, অর্থাৎ যে কোনো লোকেশন অ্যাক্সেস করা যায়। বাট এই ক্ষেত্রে এক্স বিএক্স সিক্স ডিএক্স কে সেগমেন্ট রেজিস্টার করার মাধ্যমে যে সুবিধাটা হইলো সেটা হচ্ছে গিয়ে
তুমি যে কোনো একটা প্রোগ্রামকে একটা ফিক্সড কোড সেগমেন্ট বা একাধিক কোড সেগমেন্ট তুমি আলাদাভাবে অ্যাসাইন করে দিতে পারো। অর্থাৎ তুমি একই সাথে তোমার 1 মেগাবাইট মেমোরিতে মাল্টিপল প্রোগ্রামকে রান করতে পারো, এবং তাদের হচ্ছে কোড সেগমেন্টের ভ্যালুটা যদি তুমি ফিক্স করে দাও, তার একজনের ইনস্ট্রাকশন অন্যজনের ইনস্ট্রাকশনের উপরে ওভারল্যাপ করার সুযোগটা থাকে না। এবং চাইলেই তোমার হচ্ছে একজন একটা ধরো কি বলা যায় এটাকে, যে একটা ইসের প্রোগ্রাম, ম্যাল প্রোগ্রাম, সে হচ্ছে একটা বিনাইন প্রোগ্রামকে নষ্ট করতে পারে না। সো এর পিছনে কারণ হচ্ছে কি, ধরো তোমার কোড সেগমেন্টের মান যদি ফিক্স থাকে, তুমি আসলে ওই সেগমেন্টের বাইরের কোথাও জিনিস কিন্তু অ্যাক্সেস করতে পারবা না। আবার ডাটা সেগমেন্ট যদি তোমার ফিক্স থাকে, তুমি সেই সেগমেন্টের বাইরের যে কোনো জিনিস তুমি অ্যাক্সেস করতে পারবা না। আবার ওই পার্টিকুলার সেগমেন্টটার তোমার সেগমেন্ট রেজিস্টারটা কত, সেই ভ্যালুটা কম্পেয়ার করে তুমি তোমার জন্য অ্যাক্সেসেবল না এরকম কোন সেগমেন্টের ডাটা অ্যাক্সেস করতে পারতেছো কিনা তোমার মাইক্রোপ্রসেসরের সিকিউরিটি সিস্টেম সেটাকে হয়তো ডিটেক্ট করতে পারবে। এটা হচ্ছে একটা কাজ। আর অর্থাৎ প্রোগ্রাম গুলোকে মডুলার করে রাখা ঘটনাটা কাইন্ড অফ হচ্ছে সেরকমের। কিন্তু তুমি যে ধরো আলাদাভাবে 20 বিট এভাবে রাখার চেষ্টা করতেছো, এইভাবে 20 বিট রাখলেও তুমি যে যে লোকেশন অ্যাক্সেস করতে পারতা, এবং এক্ষেত্রেও তোমার সেই দুইটা রেজিস্টারই ব্যবহার করা লাগতেছে। কিন্তু ইসের ক্ষেত্রে কি বলা যায়, সেগমেন্ট এবং অফসেট ফরম্যাটেও তোমাকে আসলে দুইটা রেজিস্টার ব্যবহার করলেই হচ্ছে। সো এই ক্ষেত্রে তুমি রেজিস্টার কিন্তু কম ব্যবহার করতে পারতেছো না। মোর অন দ্যাট, যেটা আসলে আমি যতক্ষণ যে রিজন গুলো বলতেছি সেই রিজন গুলো ওখানে কিছুই না, তার থেকেও বড় যে রিজন, সেই রিজনটা হচ্ছে তুমি মাত্র 4 বিট ব্যবহার করতে পারো না। 4 বিট না, তোমার কমপক্ষে 8 বিট ব্যবহার করতে হবে। 8 বিট ব্যবহার করা মানে হচ্ছে বাকি 4 বিটের কমপক্ষে তোমাকে শূন্য বসাইতেই হবে। সো বিএক্স রেজিস্টারের প্রসঙ্গে যদি আমি আসি সেটার কথা, সো বাকি 4 বিটে যখন তুমি শূন্য বসাইতেছই, অর্থাৎ তুমি যখন 8 বিট বিএক্স রেজিস্টার থেকে ব্যবহারই করতেছো, দুইটা রেজিস্টারকে তুমি যখন এনগেজই করতেছো, কেন ওই বাকি সিকিউরিটি বা ওইসব মডুলারিটির দিকে আমি কম্প্রোমাইজ করে তারপরে ওই দিকটায় যাব? হোসেন, কি আমার মেইন কোশ্চেনটা কি বুঝতে পারতেছো? অর্থাৎ এমন যদি হইতো যে না, আমি অপেক্ষাকৃত কম রেজিস্টার ব্যবহার করে আমি আমার কাজটা করতে পারতেছি, তাইলে কিন্তু একটা ওকে ছিল, হ্যাঁ আমার কিছু পজিটিভ বা প্লাস পয়েন্ট আছে, সো আমি কিছু পয়েন্টের সাথে কম্প্রোমাইজ করতে রাজি আছি। বাট এই সিস্টেমেও তোমাকে কিন্তু স্টিল দুইটা রেজিস্টার ব্যবহার করতেই হচ্ছে, কিন্তু তোমাকে আরো বেশ কিছু পার্টির সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সো এই কম্প্রোমাইজটাকে আসলে তারা করে নাই, তারা হচ্ছে দুইটা রেজিস্টার কি যেহেতু ব্যবহার করতেছে দুইভাবেই করছে। পাশাপাশি এই সেগমেন্ট রেজিস্টারের কনসেপ্টটা আরো অনেক কনসেপ্টকে ইজি করে দিছে। যেমন আমরা যখন অ্যারে বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ব্যবহার করি, তখন ওভারঅল মেমোরি লোকেশন ক্যালকুলেশন এবং ওই যে ডাটা কপি করা বা হচ্ছে ধরো সেগমেন্টের অফসেটের মান চেঞ্জ করা, যেহেতু পুরো 16 বিট ব্যবহার করা হয়, এবং আমরা জানি 16 বিট এবং 18 বিট ওয়াইজ 8 বিট ওয়াইজ আমি হচ্ছে আমার অপারেশন গুলো চালাইতে পারি। 4 বিটের অপারেশন আসলে চালানো যায় না আমাদের মাইক্রোপ্রসেসরে। সো এই বাকি যে মুভমেন্ট গুলো, এই মুভমেন্ট গুলো অনেক বেশি ইউজফুল হয়েছে, মানে ইজিয়ার হয়েছে প্রোগ্রামারদের জন্য। কারণ 4 বিট মুভ করতে কিন্তু আসলে আমরা পারি না, আমরা পারি হচ্ছে 8 বিট নিয়ে কাজ করতে, অথবা পারি হচ্ছে 16 বিট নিয়ে কাজ করতে। সো বাকি 4 বিট অন্য একটা রেজিস্টারের মধ্যে আছে, এবং সেইটাকে চেঞ্জ করা won't be that easy. সো এই কারণেই আসলে তোমার সলিউশনটা ইজ এ গুড সলিউশন, বাট ফিজিবল ছিল না। স্যার বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, যে রিলোকেশনের সাথে এর সাথে স্যার রিলেশন কি এক্সপ্লেন করে করে একটু বুঝাইলে স্যার ভালো। বুঝি না, আরেকবার একটু বলো, কিসের সাথে কিসের রিলেশন? রিলোকেশনের সাথে এটা রিলেশনটা কি স্যার? রিলোকেশন, তাই না? জি 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 স্যার, এর সাথে রিলেশন কি স্যার? আচ্ছা, রিলোকেশন বেসিক্যালি হচ্ছে কি, তোমার প্রোগ্রাম যখন ইনস্টল, তুমি যখন প্রোগ্রাম রান করো, হ্যাঁ, বা তুমি যখন প্রোগ্রামের কোড লেখো, আমরা কিন্তু খেয়াল করো হাই লেভেল প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি কি নিয়ে? অ্যাসেম্বলি লেভেলের প্রোগ্রাম নিয়ে। এখন তুমি যখন নর্মালি প্রোগ্রাম করো, তখন তুমি হয়তো জানো না যে তোমার র্যামের কোন লোকেশনে তুমি জায়গা ফ্রি পাবা, ঠিক আছে? তুমি 10 নাম্বার লোকেশন থেকেও তোমার ধরো তোমার প্রোগ্রামটা রান করতে হয়তো 500 কিলোবাইট জায়গা লাগবে, তুমি 10 নাম্বার লোকেশন থেকে 510 পর্যন্ত পাইতে পারো, অথবা 200 নাম্বার লোকেশন থেকে 700 পর্যন্ত জায়গাও ফাঁকা পাইতে পারো, তাই না? সো এই 200 থেকে 700 বা হচ্ছে 10 থেকে 510 তোমার প্রোগ্রামটা যে কোনো ভাবেই কিন্তু কাজ করতে পারে। অর্থাৎ তোমার অ্যাক্সেসিবল মেমোরি হইতে পারে 10 to 5 on 10, অথবা হইতে পারে সাপোজ 200 থেকে 700।
এখন খেয়াল করো রিলোকেশনের সাথে এই সেগমেন্ট রেজিস্টারের যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে আমি সব প্রোগ্রাম চোখ বন্ধ করে এভাবে করব যে আমার প্রোগ্রাম 0 নাম্বার লোকেশনে শুরু হয়েছে এবং উইদিন 500 নাম্বার লোকেশনের মধ্যে গিয়ে শেষ হয়েছে। এই পুরো জিনিসটা আমি অফসেট ওয়াইজ কোডিং করব। যখন আমার সেগমেন্ট রেজিস্টার যদি বলে আমার সেগমেন্ট 10 নাম্বার লোকেশন থেকে শুরু হয়েছে, বাকি সবকিছু এটার সাথে অ্যাড হয়ে সেই 10 থেকে 510, আমার সেগমেন্ট রেজিস্টার যদি বলে তুমি 200 নাম্বার লোকেশন থেকে শুরু হয়েছো, তখন সে 200 থেকে 700 নাম্বার লোকেশনে। অর্থাৎ আমার কোড লেখার সময় আমাকে চিন্তা করতে হবে না যে আমার সেগমেন্ট কোথা থেকে শুরু হয়েছে। আমি আমার মতো করে এইটা এসিউম করে কোড লিখতে পারি যে আমার সেগমেন্ট 0 নাম্বার লোকেশন থেকে শুরু হয়েছে। পরে সেগমেন্ট রেজিস্টার আমার অপারেটিং সিস্টেম আমাকে কোথা থেকে সেগমেন্ট দিতে পারতেছে তার উপরে ডিপেন্ড করে আমার প্রোগ্রামকে 1 মেগাবাইট যে আমার হাতে অ্যাভেলেবল মেমোরি আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় আমাকে রিলোকেট করতে পারে। আর এই ঘটনাটাকে আসলে রিলোকেশন বলা হয়। অর্থাৎ তোমার প্রোগ্রাম মেমোরির যে কোনো লোকেশনে বসেই কাজ করতে পারে। তুমি কি ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এই আমরা কি একটা চ্যাপ্টার শেষ করতে পারি না? যাক, সমস্যা নেই, আমাদের সামনে শিগগিরই পরীক্ষা টরীক্ষা হওয়ার কোনো চান্স নেই, আমরা স্লোই আগে। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি বোধহয় একটু মিস করে যাচ্ছিলাম, সেটা খেয়াল করো। 8086 এ তোমার হাতে মেমোরি ছিল 1 মেগাবাইট, ঠিক আছে? 80286 এর ক্ষেত্রে তোমার হাতে মেমোরি আসছিল আসলে, কারো কি মনে আছে কত মেগাবাইট? 16। আচ্ছা, তোমার কাছে মেমোরি ছিল হচ্ছে 16 মেগাবাইট। এখন খেয়াল করো 80286 এ মানে 8086 এ সরি, আমার যদি সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুটা এইটা হইতো, অর্থাৎ ধরো সাপোজ এটা হচ্ছে ডিএস এর মান, ঠিক আছে? তাহলে সবাই একটু আমাকে চ্যাট বক্সে রেসপন্স করে বলো তো যে আমি সর্বোচ্চ কত মেমোরি লোকেশন এখান থেকে অ্যাক্সেস করতে পারতাম। চ্যাট বক্সে একটু আমাকে রেসপন্স করার চেষ্টা করো যে সর্বোচ্চ কত মেমোরি লোকেশন আমরা অ্যাক্সেস করতে পারতাম। 1 মেগাবাইট। না, আমি আসলে ওইটা জানতে চাচ্ছি না। ধরো এটা হচ্ছে, আমি বলি স্টার্ট হচ্ছে FF 0 থেকে, তাই না? এই সেগমেন্ট, এই সেগমেন্টটা শেষ হবে কত নাম্বার লোকেশনে, সেই জিনিসটা জানতে চাচ্ছি তোমাদের কাছে। স্যার এটার সাথে আরো এফএফ যোগ হবে আর কি। আচ্ছা, তাহলে এটার সাথে আরো FF যোগ করলাম, তাই না? যোগফলটা কি হবে? যোগফলটা বড়সড় একটা নাম্বার হবে, তাই না? 16 স্যার। কিসের 16 আবার? 16 কোথা থেকে আসলো? এই মেমোরি স্যার, মেমোরি বলতে 1 মেগাবাইটের বাইরে চলে যায় তখন 1 মেগাবাইটের বাইরে চলে যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ওইটাই যে আসলে আমাদের যে ওভারঅল যে ভ্যালুটা তৈরি হয় সেটা আসলে 1 মেগাবাইটের বাইরে চলে যায়। সো খেয়াল করো 8086 এর ক্ষেত্রে রিয়েল মোডের ক্ষেত্রে তোমার হাতে 1 মেগাবাইটের বাইরে জায়গাই ছিল না। সো জায়গায় যখন ছিল না তখন আসলে তোমাকে আসলে এটা বললেই হয়তো যে তুমি যে মেমোরি লোকেশনটা অ্যাক্সেস করার চেষ্টা করতেছো সেটা আসলে ভ্যালিড না, তুমি আসলে এই পর্যন্ত মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারবা। কিন্তু 80286 এর ক্ষেত্রে যেহেতু আমাদের হাতে 16 মেগাবাইট জায়গা অ্যাভেলেবল আছে, যেটা প্রোটেক্টিভ মোড বা অন্য মোডের ক্ষেত্রে অন্য মোড দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি চাইলে। সো 80286 এর ক্ষেত্রে রিয়েল মোডের ক্ষেত্রে আরো বেশ কিছু এক্সট্রা পরিমাণ জায়গা আমরা অ্যাক্সেস করতে পারতাম অ্যাপার্ট ফ্রম দ্যাট 1 মেগাবাইট। এটা সম্ভবত কত হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 16 কিলোবাইট, 16 কিলোবাইট হবে বোধহয় এক্সট্রা জায়গা, যেটাকে তুমি এক্সট্রা অ্যাক্সেস করতে পারো। সেই এক্সট্রা অ্যাক্সেস করার জায়গাটা অর্থাৎ রিয়েল মোডে থেকে তুমি 1 মেগাবাইটের থেকেও আরো বেশি এক্সট্রা 16 কিলোবাইট পরিমাণ জায়গা তুমি চাইলে 16 কিলোবাইট, দাও একটু হিসাব করে দেখি, 4 বিট, এক একটা হিসের সাইজ হচ্ছে 16 করে, টু দি পাওয়ার 64 কিলোবাইট, সম্ভবত 64। সো সেই 64 কিলোবাইট জায়গা বা যাই হোক ওটা হিসাব করে দেখতে হবে, আসলে ভুলভাল বলে লাভ নাই। তো সেই এক্সট্রা যে পরিমাণ অতিরিক্ত জায়গা তুমি চাইলেই অ্যাক্সেস করতে পারো, সেই এক্সট্রা জায়গাটাকে রিয়েল মোডের মাধ্যমে অ্যাক্সেস যেটাকে করতে পারো এটাকে আমরা হাই মেমোরি বলে থাকি। সো এই 80286 এর ক্ষেত্রে হাই মেমোরির একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে,
আর নরমালি যে আমরা সেগমেন্ট রেজিস্টার গুলোকে ব্যবহার করি, সেই সেগমেন্ট রেজিস্টার গুলোর ক্ষেত্রে যদিও আমরা জানি হয়তো, তারপর আরেকবার একটু মনে করাই দিই, সেটা হচ্ছে সিএস রেজিস্টারটাকে কোড সেগমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যখন প্রোগ্রাম লেখো, তোমার প্রোগ্রামের মধ্যে যেরকম ভেরিয়েবল থাকে, তোমার প্রোগ্রামের মধ্যে কিন্তু ইনস্ট্রাকশনও থাকে। সো ইনস্ট্রাকশন গুলো মেইনলি সেভ থাকে হচ্ছে কোড সেগমেন্টে, এবং ইনস্ট্রাকশনের মধ্যে যদি ভেরিয়েবল ডিক্লারেশন থাকে বা হচ্ছে এরকম কোনো মেমোরি অ্যাক্সেস থাকে, অর্থাৎ সেই ডাটাগুলো থাকে হচ্ছে ডাটা সেগমেন্টে। সো কোড সেগমেন্ট দিয়ে কোড ইনস্ট্রাকশন গুলোকে, কোড সেগমেন্ট আসলে ইনস্ট্রাকশন গুলো কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করে, এবং ডাটা সেগমেন্ট আসলে ডাটা গুলোকে কোথায় পাওয়া যাবে, অর্থাৎ ডাটা সেগমেন্ট কোথায় স্টার্ট হয়েছে সেই জিনিসটা আইডেন্টিফাই করে। সো কোড সেগমেন্টের সাথে ইনস্ট্রাকশন পয়েন্টার অ্যাটাচ হয়ে তারপরে এক্স্যাক্টলি ইনস্ট্রাকশনের মেমোরি লোকেশন আইডেন্টিফাই করা হয়। আর ডাটা সেগমেন্টের সাথে রিয়েল মোডের ক্ষেত্রে বিএক্স, এসআই, ডিআই, হ্যাঁ, আর হচ্ছে যে কোনো অফসেট ভ্যালু, সেটা 8 বিট কিংবা 16 বিটের হতে পারে, সেটার মাধ্যমে তুমি হচ্ছে ই করতে পারো, ডাটা সেগমেন্টে কোন একটা পার্টিকুলার লোকেশন অ্যাক্সেস করতে পারো। আর ডাটার ব্যবহারে, ডাটার জন্য তোমার হাতে আরো একটা অতিরিক্ত সেগমেন্ট আছে, যেটা নামই হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। সেই সেগমেন্ট থেকে যদি তুমি ডাটা অ্যাক্সেস করতে চাও, তবে হচ্ছে ডিআই রেজিস্টারকে ব্যবহার করতে পারো স্ট্রিং অপারেশনের মাধ্যমে। তবে যে কোনো সময় সেগমেন্ট ওভাররাইড প্রিফিক্স ব্যবহার করে তুমি এক্সট্রা সেগমেন্ট থেকে ডাটা অ্যাক্সেস করতে পারো অন্য যে কোনো রেজিস্টারের মাধ্যমেও, যে কোনো ইনস্ট্রাকশনের সময়। সো এইটা ছিল তোমার মোটামুটি রিয়েল মোড। এরপরে যে মোডটা আসে সেটা হচ্ছে প্রোটেক্টেড মোড। সো প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে কনসেপ্টটা কাইন্ড অফ রিয়েল মোডের মতোই, জাস্ট একটু অন্যভাবে চিন্তা করতে হবে। যে এবার খেয়াল করো, প্রোটেক্টেড আমাদের ইসের ক্ষেত্রে কি ছিল বলো, যে একটা কোড আমাদের 8086 এর ক্ষেত্রে একটা কোডের হাতে একই সময় 4টা সেগমেন্ট থাকতো সর্বোচ্চ, তাই না? সো 4টা সেগমেন্ট যেটা থাকতো, একটা কোড, একটা ডাটা বা এরকমের বেশ কিছু সেগমেন্ট রেজিস্টার ছিল, সেটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারতে। এতে করে তোমার যে অসুবিধা হতো, 256 কিলোবাইটের বড় যদি কোনো তুমি প্রোগ্রাম লিখতা, অর্থাৎ যেটা 4টা সেগমেন্টে 4 64 256 সেটা দিয়ে ধরে না, তখন তোমাকে যেটা করতে হইতো সেটা হচ্ছে গিয়ে যে স্পেশাল ভাবে মাল্টি সেগমেন্ট প্রোগ্রাম লিখতেছে, এই ধরনের কমান্ড তোমার মাইক্রোপ্রসেসরকে জানাইতে হতো। বাই দ্য ওয়ে, আমাকে একটু 2 মিনিট সময় দাও, আমাকে একটা কল রিসিভ করতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। সো আমরা যে জায়গাটায় ছিলাম, সো প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে আমাদের সেগমেন্ট রেজিস্টার হিসেবে কাজ করে না, বাকি সবকিছু কাইন্ড অফ আগের মতোই আছে। সো প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে শুধু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে সেগমেন্ট রেজিস্টার ইজ নো লঙ্গার এ সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার এখন হয়ে গেছে হচ্ছে আমাদের সিলেক্টর। অর্থাৎ আগে আমাদের সেগমেন্ট রেজিস্টার হোল্ড করতে হচ্ছে সেগমেন্টের স্টার্টিং লোকেশন, এখন আমরা সেগমেন্ট রেজিস্টারকে ব্যবহার করি টু চুজ এ সেগমেন্ট। শুধু ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটায়। পয়েন্টটা কি বোঝা গেছে? মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? সেগমেন্ট রেজিস্টারের ক্ষেত্রে, মানে রিয়েল মোডের ক্ষেত্রে আমরা সেগমেন্ট রেজিস্টারকে ব্যবহার করতাম কোনো একটা পার্টিকুলার সেগমেন্টের স্টার্টিং লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য। বাট
এখন আমরা সেগমেন্ট রেজিস্টারকে ব্যবহার করি, অর্থাৎ প্রোটেক্টেড মেমরির ক্ষেত্রে আমরা সেগমেন্ট রেজিস্টারকে ব্যবহার করি আমাদের হাতে অ্যাভেলেবল অনেক সেগমেন্ট থেকে যে কোনো একটা সেগমেন্টকে চুজ করার জন্য। সো একটা সেগমেন্ট রেজিস্টার কত বিটের? 16 বিটের। যে 16 বিটের একটা সেগমেন্ট রেজিস্টারের মধ্যে একটা বিট ব্যবহার করা হয় যে ওই সেগমেন্টের উপরে আমরা, সরি একটা না, দুইটা বিট ব্যবহার করা হয় ওই সেগমেন্টের উপরে আমরা কি রকম অপারেশন পারফর্ম করতে পারবো, যেটাকে বলা যায় যে প্রিভিলেজ বলতে পারি আমরা। এটার নাম রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল, এটাই হওয়ার কথা। আরেকটা আছে যে সিলেক্টর, এটা হচ্ছে ধরো এখানে 2 বিট থাকবে, সো 2 বিট থেকে তোমাকে আসলে প্রিভিলেজ বলা হবে, অর্থাৎ ধরো কিরকম প্রিভিলেজ নিয়ে তুমি সেগমেন্টটাকে অ্যাক্সেস করতে চাচ্ছ, কাইন্ড অফ প্রিভিলেজ বলতে পারো যে রিড রাইট, এই ধরনের প্রিভিলেজের কথাই আমরা বলতে পারি। সো ধরো এই দুইটা ভ্যালুর কম্বিনেশনে তুমি সর্বোচ্চ সর্বনিম্ন প্রিভিলেজ লেভেল সেটা হয়তো জানাই দিতে পারবা। এবং আরেকটা বিটকে ব্যবহার করা হয়, আরেকটা বিটকে না বাদ দিয়ে সে প্রসঙ্গে আমি না আসি, এখানে যখন 2টা বিট খরচ হইলো বাকি রইলো কয়টা বিট? বাকি রইলো হচ্ছে আরো 14টা বিট। সো 2 টু দি পাওয়ার 14 সংখ্যাটা কত? কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু আমাকে খুব দ্রুত বলতে পারবো কেউ? 2 টু দি পাওয়ার 14 16,384। 16,384। ওকে, সো এখন দেখো এই 16,384 রকম পসিবল ভ্যালু হইতে পারে। সো যে কোনো একটা প্রোগ্রাম চাইলে 16,384 সেগমেন্টের যে কোনো একটা সেগমেন্টই সে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ আগের মতো 4টা সেগমেন্ট বা 5টা সেগমেন্ট এরকম কোনো কথা নাই। আমাদের এই 16,384 পসিবল 84টা পসিবল সেগমেন্টের স্টার্টিং লোকেশন এখন আমরা বলতে পারবো। তবে এখানে একটা ভাগ আছে, ভাগটা হচ্ছে গিয়ে যে গ্লোবাল ডেসক্রিপ্টর আর লোকাল ডেসক্রিপ্টর বলে একটা কথা আছে। সো গ্লোবাল ডেসক্রিপ্টর নাকি লোকাল ডেসক্রিপ্টর সেইটা আইডেন্টিফাই করার জন্য এখানে আরেকটা বিট খরচ হয়, অর্থাৎ বেসিক্যালি এখানে থাকে হচ্ছে 13টা বিট। 13টা বিট হবে এটার অর্ধেক, তাহলে হচ্ছে 8,192। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে 8,192টা তুমি ইউ ক্যান চুজ ফ্রম 8,192টা গ্লোবাল ডেসক্রিপ্টর থেকে এবং 8,192টা লোকাল ডেসক্রিপ্টর থেকে, যে কোনো জায়গা থেকে তুমি চুজ করতে পারো। এখন গ্লোবাল ডেসক্রিপ্টর কি আর লোকাল ডেসক্রিপ্টর কি, একটা জিনিস খেয়াল করো, কোন একটা প্রোগ্রাম যখন তোমরা রান করাও তখন যে জিনিসটা হয় ওই প্রোগ্রামটা আসলে কিন্তু অপারেটিং সিস্টেমের বা সিস্টেমের কিছু কিছু কমন প্রপার্টি বা কমন ফাংশনালিটিকেও ব্যবহার করে। যেমন আমাদের রিয়েল মোডের ক্ষেত্রেও আমরা যখন রিয়েল মোডে মেমোরি অ্যাক্সেস করতাম, তুমি নর্মালি কখনোই না সেগমেন্ট রেজিস্টারের মান 0000 এরকমটা আসলে দেখবা না, যদিও হওয়া পসিবল বাট দেখবা না। কারণ কি, শুরুর দিকের বেশ লোকেশন আমাদের রিজার্ভ থাকে ইন্টারাপ্ট হ্যান্ডেলের জন্য। তোমরা যখন প্রোগ্রাম করছিলা, ক্লাসে যখন অ্যাসেম্বলি প্রোগ্রাম করছিলা, তখন এই জিনিসটা খেয়াল করছিলা কিনা যে যখন আমরা সফটওয়্যার ইন্টারাপ্ট ঘটাই তখন আমাদের কোডটা আমাদের লেখা কোডে না থেকে কোথায় যেন একটা চলে যায়, অন্য কোনো একটা মেমোরি লোকেশন, যেখানে গিয়ে সে হচ্ছে ইনপুট নেয়ার বা প্রিন্ট করার জন্য কিছু রেগুলার রুটিন বা কোড লাইন অফ কোড ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। এই পয়েন্টটা, এই জিনিসটা কি কখন আমরা খেয়াল করছি? অন্য কোথাও চলে যায় বলতে বুঝলাম না কোশ্চেন। আচ্ছা, অন্য কোথাও চলে যায় বলতে বুঝো না? আচ্ছা, আমরা যখন ক্লাসে 8086 মাইক্রোপ্রসেসর একটা ইমুলেটর ব্যবহার করতাম না অ্যাসেম্বলি ল্যাবে, ওই ইমুলেটরটা ব্যবহার করার সময় আমরা যখন সাপোজ এরকম লিখতাম যে এক্স এর মধ্যে এল এর মধ্যে এইচ এর মধ্যে 1 মুভ করে তারপর ইন্ট 21 এইচ করতাম, তাহলে একটা নাম্বার ইনপুট নেব, এই জিনিসটা তো আমরা করছি, রাইট? ওকে, সো এই জিনিসটাকে যখন আমরা স্টেপ বাই স্টেপ দেখতাম, অর্থাৎ একসাথে রান না করে একটা একটা করে সিঙ্গেল স্টেপে দেখতাম, তখন কখনো এই জিনিসটা খেয়াল করছো কিনা যে কোনো এক সময় সিঙ্গেল স্টেপ দিয়ে স্টেপ ইনটু করলে পরে ও আসলে অন্য আরেক জায়গার কোডে চলে যায়, অর্থাৎ তুমি যেই কোড লেখো নাই সেরকম আরেকটা জায়গার কোডে গিয়ে লাইন বাই লাইন এক্সিকিউট করা শুরু করে। এটা খেয়াল করছো কখন? পাশে যে আলাদা আরেকটা বক্স উঠে ওরকম কিছু? হ্যাঁ, আলাদা একটা বক্স তো রান করার সময় ওঠে, বাট মাঝখানের উইন্ডোতে আসলে দেখায়। তোমার কাছে ইমুলেটর থাকলে তুমি একটু চেক করে দেখো, হ্যাঁ, যে মাঝখানে আরেকটা জায়গায় দেখায় যে এখন কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে। তো যখন তুমি ইনপুট নাও, যদিও আমরা আসলে মনে করি এটা একটা ইনস্ট্রাকশন, বাট পুরো ইনপুটটা হ্যান্ডেল করার জন্য তো তাকে আসলে এই ইন্টারাপ্ট হ্যান্ডলারের রুটিনের কোডের কাছে চলে যেতে হয়। সো এই ইন্টারাপ্ট হ্যান্ডলারের রুটিনের কোডটা আসলে তার মানে কি একটা কমন কোড যেটা আসলে ডিফারেন্ট প্রোগ্রাম ব্যবহার করতে পারে, তাই না? সো
যখন আসলে আমাদের মাইক্রোপ্রসেসর আরো বেশি ফাংশনালিটি প্রোভাইড করা শুরু করলো বা ওভারঅল অপারেটিং সিস্টেমের কনসেপ্ট আসা শুরু করলো, তখন আসলে এরকমের গ্লোবাল কাজ, অর্থাৎ একই কোড মাল্টিপল প্রোগ্রাম চাইলে যাতে ব্যবহার করতে পারে সেরকম সেগমেন্ট আসলে অপারেটিং সিস্টেম বা হচ্ছে প্রসেসরের ফিক্সড লোকেশনে লোড হয়ে থাকতো। ওই জিনিসগুলোকে আসলে আমরা গ্লোবাল কোড বলতে পারি, যে গ্লোবাল কোড আসলে সেট অফ কোডস, বা চাইলে যে কোনো প্রোগ্রাম যে কোনো সময় ওই কোডটাকে ব্যবহার করতে পারে। সো এই রকমের যে কোনো যদি কোনো সেগমেন্টকে তোমার প্রোগ্রামকে অ্যাক্সেস করতে হয়, তখন আমরা হচ্ছে গ্লোবাল ডেসক্রিপ্টর ব্যবহার করি। আর যখন এমন কোনো কোড ব্যবহার করি যেটা হচ্ছে আমি নিজে লিখছি এই প্রোগ্রামের জন্যই শুধু, কমন কোনো ফাংশনালিটি না, তার মানে হচ্ছে এটা প্রোগ্রামের নিজের সেগমেন্ট বা নিজের কোড, তখন সেটাকে আমরা লোকাল ডেসক্রিপ্টর বলি। সো গ্লোবাল ডেসক্রিপ্টর থেকে সেগমেন্ট চুজ করব নাকি লোকাল ডেসক্রিপ্টর থেকে সেগমেন্ট চুজ করব, এই জিনিসটার জন্য আরেকটা বিট আছে। সো ওভারঅল 3টা বিট আসলে খরচ হয় এরকমের সিলেকশনের জন্য, সরি 2টা বিট খরচ হয় হচ্ছে তোমার প্রিভিয়াস লেভেল আইডেন্টিফাই করার জন্য, এবং একটা বিট খরচ হয় তোমার গ্লোবাল ডেসক্রিপ্টর চুজ করবো নাকি লোকাল ডেসক্রিপ্টর চুজ করব। তার মানে বাকি যে 13 বিট রইলো এরপরে, সেই 13 বিট হচ্ছে 8192টা পসিবল লোকাল ডেসক্রিপ্টর থেকে যে কোনো একটা চুজ করতে পারে, অথবা 8192টা পসিবল গ্লোবাল ডেসক্রিপ্টর থেকে যে কোনো একটাকে চুজ করতে পারে। সো ওই যে কোনো একটাকে চুজ করা মানে হচ্ছে একটা ডেসক্রিপ্টর টেবিল চুজ করা। তারপরে আর ফরম্যাটিং এর ডিটেলস এর দিকে আমি গেলাম না। ওই গ্লোবাল ডেসক্রিপ্টর বা লোকাল ডেসক্রিপ্টর একটা ডেসক্রিপ্টর টেবিলের মতো থাকে, তার মধ্যে ওই সেগমেন্টটা কোন লোকেশন থেকে স্টার্ট হয়েছে, সেগমেন্টটা কত বিটের পার্টিকুলার, 8 বিট করে অ্যাক্সেস করবা নাকি অর্থাৎ 1 বাইট করে অ্যাক্সেস করবা নাকি 64 বিট করে অ্যাক্সেস করবা, অর্থাৎ 4 বা 8 বাইট করে অ্যাক্সেস করবা, সেই ধরনের বেশ কিছু লোকেশন, অর্থাৎ ওই সেগমেন্টের প্রপার্টি তুমি তখন এই ডেসক্রিপ্টর মধ্যে খুঁজে পাও। এই জিনিসটা হচ্ছে প্রোটেক্টেড মোডের মেইন মেকানিজম। অর্থাৎ রিয়েল মোডে হচ্ছে তুমি সেগমেন্টের সাথে 10 গুণ করে অফসেট যোগ করতা, এখনকার যে জিনিসটা হচ্ছে, এখন হচ্ছে সেগমেন্ট রেজিস্টার থেকে তুমি আসলে খুঁজে পাও যে কোন ডেসক্রিপ্টরটাকে চুজ করবা, সেই ডেসক্রিপ্টরের মধ্যে গিয়ে তুমি পাবো ওই সেগমেন্টের স্টার্টিং লোকেশন কত, ওই সেগমেন্টের সাইজ কত, ওই সেগমেন্টের ইউনিট কত, বা হচ্ছে ধরো কতটুক জুড়ে তুমি এক একটা আলাদা আলাদা মেমোরি লোকেশন বলবা, সেই রকমের। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করো যে 8086 বা রিয়েল মোড মেমোরির ক্ষেত্রে প্রত্যেকটা সেগমেন্টের ডিফল্ট সাইজ কিন্তু অনেক বড় ছিল, 64 কিলোবাইট। কারণ আমরা জানি অফসেট রেজিস্টার 64 বিটের পর্যন্ত, সরি অফসেট রেজিস্টার 16 বিট হইতে পারে এবং 16 বিট দিয়ে তুমি 64 কিলোবাইট জায়গা অ্যাক্সেস করতে পারো। বাট এই যখনই প্রোটেক্টেড মোডে আসলাম, তখন প্রোটেক্টেড মোডের ডেসক্রিপ্টর টেবিলের মধ্যে সেগমেন্ট কোথায় স্টার্ট হয়েছে পাশাপাশি একটা লিমিট ভ্যালু বলা থাকে যে সেগমেন্টটা কোথায় শেষ হয়েছে। সো চাইলে আরবিটারি যে কোনো সাইজের সেগমেন্টই আমরা ব্যবহার করতে পারি প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে। পয়েন্টগুলো কি ক্লিয়ার হয়েছে আমরা মোটামুটি? কেউ কোনো শব্দ করতেছি না কেন, কারণ কি কিছু বুঝি না? জি স্যার। আচ্ছা, বাকিরা কোথায়? বাকিরা ঘুমায়, কানেক্ট করে দিয়ে তারপর ঘুমাইতে চলে গেছে। স্যার লাস্টের কথাটা একটু যদি বলতেন স্যার, বুঝছি সেটা স্যার, কম্পাইল করতে করতে মাথায় লাস্টের কথাটা, আচ্ছা আবার আমি একটু দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করি, তাইলে হয়তো বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, রিয়েল মোডের ক্ষেত্রে তোমার যে সেগমেন্ট রেজিস্টার, সে আইডেন্টিফাই করতো তোমার সেগমেন্টটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেই সেগমেন্ট রেজিস্টারের ভ্যালুর সাথে 10 গুণ করে তারপরে যে ভ্যালুটা হইতো সেই জায়গা থেকে সেগমেন্টটা শুরু হইতো। আর সেগমেন্টটা শেষ হইতো কোন জায়গায়, ওই শুরু হওয়ার লোকেশনের সাথে 4টা এফ যোগ করলে যেই জায়গাটা হয় সেই জায়গায় গিয়ে সেগমেন্টটা তোমার শেষ হইতো। এটা আসলে রিয়েল মোডের ক্ষেত্রে ফিক্স ছিল, আর 4টা এফ মানে হচ্ছে 64 কিলোবাইট। বাট প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে যেটা হয়, তোমার সেগমেন্ট রেজিস্টার সেগমেন্টের স্টার্টিং লোকেশনকে না বলে একটা সেগমেন্টকে চুজ করে কোথা থেকে, একটা মানে বেসিক্যালি একটা ডেসক্রিপ্টরকে চুজ করে। কতগুলো পসিবল ডেসক্রিপ্টর আছে? ডেসক্রিপ্টর আছে হচ্ছে 2 into 8192, অর্থাৎ 8192টা লোকাল ডেসক্রিপ্টর এবং 8192টা সিস্টেম ডেসক্রিপ্টর বা গ্লোবাল ডেসক্রিপ্টর। এই এতগুলো ডেসক্রিপ্টর থেকে যে কোনো একটা ডেসক্রিপ্টরকে সে চুজ করে, এবং ওই ডেসক্রিপ্টরটার মধ্যে বলা থাকে সেগমেন্টটা আসলে কোথা থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ তার স্টার্টিং লোকেশনটা কত। এবং পাশাপাশি আরো একটা যে ইম্পর্টেন্ট জিনিস বলা থাকে সেটা হচ্ছে সেগমেন্টটার সাইজ কত।
সো সেগমেন্টের সাইজ কত সেখানে যেরকম জিনিসটা যখন বলা থাকে তখনই আমরা চাইলে আরবিট্রারি যে কোনো সাইজের সেগমেন্ট ব্যবহার করতে পারি। আমাদের সেগমেন্ট যে ফিক্সড 64 কিলোবাইটই হইতে হবে এমন কোনো কথা আর থাকছে না। আর এই জিনিসটা যদি আমরা 80386 এর দিকে তাকাই তখন আসলে যেহেতু রেজিস্টার তোমার 32 বিটের, তখন তোমার চাইলে অফসেটের সাইজ 32 বিট হইতে পারে, এবং অফসেটের সাইজ 32 বিট হওয়া মানে হচ্ছে একটা সেগমেন্টের সাইজ সর্বোচ্চ 4 গিগাবাইট পর্যন্ত হইতে পারে। সো আগে আমাদের সেগমেন্টের সাইজ ছিল 64 কিলোবাইট রিয়েল মোডের ক্ষেত্রে। প্রোটেক্টেড মোডের ক্ষেত্রে সেগমেন্টের সাইজ চাইলে তুমি 64 কিলোবাইট কমও করতে পারো এবং চাইলে আপ টু 4 গিগাবাইট পর্যন্ত করতে পারো। এই পয়েন্টটাই আমি সবার শেষে বলছিলাম, বোঝা গেছে? জি স্যার, জি স্যার। জি স্যার। ওকে, স্যার প্রিভিলেজটা একটু যদি আবার আচ্ছা, এটা হচ্ছে প্রিভিলেজটা হচ্ছে মানে দুইটা বিট থাকে ওখানে, বুঝছো? এখন ধরো একটা সেগমেন্টের মধ্যে তো ধরো কোড থাকতে পারে, ডাটা থাকতে পারে, অর্থাৎ এক্সিকিউটেবল। আমি ধরো তোমাদেরকে যদি এভাবে বলি, আমরা নরমালি আমাদের কম্পিউটার ক্ষেত্রে পারমিশন বলে একটা জিনিস শুনি না সব সময়, যে তুমি এখানে রিড করতে পারবা, তুমি এখানে রাইট করতে পারবা, অথবা তুমি এখানে রিড রাইট এক্সিকিউট করতে পারবা, তাই না? এরকম কথা তো শুনছি, তাই না? সো ওইটা বেসিক্যালি সেইটাই, দুইটা বিটকে ব্যবহার করা হয় যেই সেগমেন্টটা তুমি এবার অ্যাক্সেস করতে চাচ্ছ সেই সেগমেন্টটায় তুমি কি ধরনের প্রিভিলেজ চাচ্ছ বা কি ধরনের পারমিশন চাচ্ছ, ওই জিনিসটা যখন তাকে জানানো হবে। সাপোজ আমি সর্বোচ্চ হাইয়েস্ট পারমিশন চাচ্ছি, তখন আমার হাইয়েস্ট পারমিশনের রিকোয়ারমেন্টটা তোমার প্রসেসরের কাছে চলে যাবে। প্রসেসর যদি দেখে বা অপারেটিং সিস্টেম যদি দেখে, যদি থাকে অনলোড করা, সো অপারেটিং সিস্টেম যদি দেখে যে হ্যাঁ তোমাকে ওই প্রিভিলেজ সহ ওই সেগমেন্টের পারমিশন দেয়া যাবে, তাইলে দিবে। যেমন ফর এক্সাম্পল তুমি একটা গ্লোবাল ডেসক্রিপ্টর ব্যবহার করতেছো, হ্যাঁ, তুমি যখন একটা গ্লোবাল ডেসক্রিপ্টর ব্যবহার করতেছো, সেই গ্লোবাল ডেসক্রিপ্টর ব্যবহার করার সময় তোমার নিশ্চয়ই সেই গ্লোবাল ডেসক্রিপ্টরে তুমি জাস্ট এক্সিকিউট করতে পারবা, মডিফাই করতে পারবা না, কিংবা হচ্ছে শুধু রিড করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবা। তো সেইখানে যদি তুমি রাইট করার জন্য রিকোয়েস্ট করো, সেই রিকোয়েস্ট তো তোমাকে অ্যাকসেপ্ট করবে না তোমার অপারেটিং সিস্টেম, তাই না? তো এই অ্যাক্সেস কোনটাকে করতে চাচ্ছ আবার কোনটা তোমাকে দেয়া যাবে, সেই জিনিসটাই হচ্ছে আরপিএল বা রিকোয়েস্টেড প্রিভিলেজ লেভেল। সো তুমি কি রকম পারমিশন নিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছ সেটা ওই দুইটা বিট দিয়ে তুমি সেগমেন্টটাকে অ্যাক্সেস করার জন্য যখন অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট করবে সেটাকে জানাবা, পরে অপারেটিং সিস্টেম সেটাকে অ্যানালাইজ করে যদি তোমাকে দেওয়া সম্ভব হয় তাহলে তোমাকে দিবে। ক্লিয়ার তুমি? স্যার এইটাই কি হচ্ছে অ্যাক্সেস রাইট? এইটা ঠিক অ্যাক্সেস রাইট না, এটা হচ্ছে রিকোয়েস্টেড করা, অর্থাৎ তুমি 4 লেভেলের রিকোয়েস্ট আছে, অর্থাৎ এটা কিন্তু এক্স্যাক্টলি রিড রাইট করা বা এরকম কিছু না। এটা হচ্ছে ধরো 4টা লেভেল বলা আছে, 00, 01, 10, 11। সো তুমি কোন লেয়ারে পড়ো বা কোন গ্রুপে হয়ে পারমিশন নিতে চাচ্ছ সেটা। অ্যাক্সেস রাইটটার মধ্যে হচ্ছে 8 বিট দিয়ে বোধহয় অ্যাক্সেস বাইট বলা হয় বোধহয় সেটাকে, এবং সেটার মধ্যে কিন্তু 8 বিট দিয়ে মোটামুটি এক্সপ্লেন করা থাকে ইন ডিটেইলে তোমার কি কি পারমিশন সেখানে দরকার। বুঝতে পারছো? হ্যাঁ তো স্যার। এইটা বেসিক্যালি তোমাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে দেয় এখানে, যে তুমি কোন ক্যাটাগরি রিকোয়েস্ট প্রিভিলেজ চাচ্ছ আর এক্স্যাক্টলি প্রিভিলেজ কি আছে ওই সেগমেন্টের উপর, এটা তো তুমি চাচ্ছ, আর এক্স্যাক্টলি ওই সেগমেন্টের উপর প্রিভিলেজ কি আছে সেটা থাকবে হচ্ছে ওই ডেসক্রিপ্টর টেবিলের মধ্যে, অ্যাক্সেস বাইটে, অ্যাক্সেস রাইটে। হ্যাঁ বলো। 00011011 এগুলা কি বিভিন্ন টাইপের অ্যাক্সেস কোড? হ্যাঁ, এটা কি তুমি ধরো জাস্ট 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। তো আমি আমার ক্লাসের সব স্টুডেন্টকে 4টা গ্রুপে ভাগ করলাম, এটা জাস্ট সেরকম 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। তুমি কোন গ্রুপে বিলং করতে চাচ্ছ সেটা জাস্ট অপারেটিং সিস্টেমকে সে জানায়, পরে দেখবে যে তোমার সেই গ্রুপে বিলং করার জন্য যেটা দরকার সেটা আছে কিনা, তখন সেই অনুযায়ী সে তাকে সেগমেন্টটা দিবে বা দিবে না। ও আচ্ছা, আর এই নাম্বারগুলো এই কোডগুলো কোনটা কিসের জন্য দাঁড়ায়? এইটা আসলে ধরো আমাদের বইতেও আসলে এটা স্পেসিফাই করে বলা নেই, তবে 00 হচ্ছে হাইয়েস্ট প্রিভিলেজ লেভেল নিয়ে তুমি চাচ্ছ, আর 11 হচ্ছে লোয়েস্ট প্রিভিলেজ নিয়ে তুমি চাচ্ছ, অথবা ভাইস ভার্সা, কারণ বই না দেখে আসলে আমি বলতে পারতেছি না। তবে 00 হাইয়েস্ট অথবা 11 হাইয়েস্ট আর অন্যটা হচ্ছে লোয়েস্ট। এটা হচ্ছে জাস্ট হাই টু লো এর মধ্যে 4টা ভাগ। ও আচ্ছা, ঠিক আছে তাহলে না? স্যার সর্বোচ্চ তো স্যার জি 4 স্যার। গিগাবাইট পর্যন্ত চুজ করতে পারবো স্যার রিয়েল মোডে স্যার, না প্রোটেক্টেড মোডে স্যার। না, এক একটা সেগমেন্টের সাইজ 4 গিগাবাইট পর্যন্ত হতে পারে। স্যার কিন্তু স্যার সর্বনিম্ন কত হতে পারে স্যার? তুমি লিমিট যত খুশি তত ছোট দিতে পারো। তাই স্যার।
কারণ এখন তোমাকে লিমিটেড সাইজ তুমি আলাদাভাবে বলতে পারো। ওই যে ডেসক্রিপ্টরের ফরম্যাট নিয়ে তো ডিটেইলে আলোচনা করলাম না, বাট তুমি যদি বই খোলো তাহলে দেখবে যে ওখানে ধরো 80286, 80486, 80386 এর জন্য ডেসক্রিপ্টরের ফরম্যাট দেওয়া আছে। সেখানে দেখবা যে একটা সার্টেন রেঞ্জ আছে লিমিটকে বসানোর জন্য। তো লিমিটের মধ্যে তুমি যে কোনো ভ্যালুই বসাতে পারো। লিমিটের মধ্যে যদি তুমি 0000 দিয়ে শেষে শুধু 01 দাও, তার মানে হচ্ছে তুমি জাস্ট 1 বাইটের একটা সেগমেন্ট চাচ্ছ। বুঝতে পারছো? হ্যালো, ভাইয়া প্রশ্ন করছিলাম। আচ্ছা যাই হোক, তার মানে বুঝতে পারছে যখন চুপ হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি আর আচ্ছা এরপরে আরেকটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে মেমোরি পেজিং। হ্যাঁ, এখন মেমোরি পেজিং এর ক্ষেত্রে পেজিং এর ডিটেইলসেও আমি যাব না, জাস্ট মনে করাইয়া যাই। সেটা হচ্ছে কি, পেজিং কনসেপ্টটা আসলে ব্যবহার করা হয় ভার্চুয়াল মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে। সো আমাদের কাছে প্রোগ্রাম ছোট একটা র‍্যামে রান করতে হবে। হ্যাঁ, বড় একটা প্রোগ্রাম ছিল, একেবারে পারফেক্টলি টু দা পয়েন্টের আনসার আসলে ওইটাই, যে একটা বড় প্রোগ্রামকে তুমি একটা ছোট মেমোরিতে রান করাতে পারতেছো, এবং বাই দ্যাট টাইম তুমি অপারেটিং সিস্টেমকে বোকা বানাচ্ছো। অপারেটিং সিস্টেম প্রোগ্রামকে বোকা বানাচ্ছে। কে নেক্সট ক্লাস বলতেছে? হুমায়রা জাহান। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যাবো, আমি জাস্ট শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সো এই পেজিং হচ্ছে বা ভার্চুয়াল মেমোরির যে কনসেপ্টটা, ওর মেইন কাজ হচ্ছে গিয়ে তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন পেজিং রেজিস্টার আছে। 4টা পেজিং রেজিস্টার থাকে, CR0 থেকে CR3 পর্যন্ত। ওই পেজিং রেজিস্টার গুলোর ব্যবহার করে তারপরে হচ্ছে যে তুমি ভার্চুয়াল কিছু মেমোরি লোকেশন তৈরি করবা। সেই ভার্চুয়াল মেমোরি লোকেশন গুলো তুমি যখন অ্যাক্সেস করার চেষ্টা করবে, এবং এক্স্যাক্টলি যখন ডাটাটা আসলে অ্যাকচুয়াল মেমোরিতে থাকবে না, ফিজিক্যাল মেমোরিতে থাকবে না, তখন একটা ইন্টারাপ্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম যে কাজটা করবে, যে প্রোগ্রামটাকে কিছুক্ষণের জন্য হল্ট করে রেখে ওই রিকোয়েস্টেড ডাটাটা সে হার্ড ড্রাইভ থেকে নিয়ে আসবে, এবং ওই সময় অপারেটিং সিস্টেম যেহেতু ফ্রি থাকবে, সে প্রসেসরকে বা সিপিইউ কে পারমিশন দিবে, বা সিপিইউ কে দিয়ে অন্য যে কোনো একটা পেন্ডিং প্রোগ্রামের এক্সিকিউশন করতে থাকবে। অর্থাৎ তার মানে হচ্ছে গিয়ে তোমার ডাটাটা যদি র্যামে থাকে তো ভালো, ডাটা যদি র্যামে না থাকে তাহলে ইন্টারাপ্টের মাধ্যমে কারেন্ট প্রোগ্রামটাকে কিছুক্ষণ পজ করে রেখে ওই ডাটাটা র্যামে নিয়ে আসা হবে। এবং বাই দিস টাইম যেহেতু এই কাজটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মেমোরি ম্যানেজমেন্ট কাজটা করতে থাকবে, এবং অন্যদিকে সিপিইউ এই ফ্রি টাইমে অন্য কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারবে। সো ওভারঅল সিপিইউ স্লো হচ্ছে না, ওভারঅল বড় প্রোগ্রাম ছোট র্যামেও রান করতে পারতেছে। সো এই পুরো জিনিসটা আসলে পেজিং টেকনিকের মাধ্যমে পড়া যায়, এবং নানা রকম পেজিং টেকনিক আছে, এবং সেটাকে ধরো তো তোমরা একটু থার্ড ইয়ারে তো উঠিয়ে গেছো বোধহয়, থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার অপারেটিং সিস্টেম কোর্সে বোধহয় পেয়ে যাবে। স্যার এটা কি আবার রিক্যাপ করা যাবে? এই পেজিং কনসেপ্ট? জি স্যার। আচ্ছা, বুঝতে পারতেছি এক একজন যা যা মেসেজ তোমরা দিতেছো, আর তাইলে বোঝা যাচ্ছে যে আর বোধহয় আজকে ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে হচ্ছে আজকে ক্লাস এখানে শেষ করে দেই। আমরা আবার নেক্সট রবিবারে আরেকটা ক্লাস নেব, তাই তো? ওকে। জি স্যার। আচ্ছা, আর আরো একটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের যদি সবার সুবিধা হয় তাহলে যদি দুপুরের বাদে অন্য টাইমেও তোমরা ক্লাস করতে চাও, আমি তার জন্য রেডি আছি। বাট যে জিনিসটা হচ্ছে তোমাদের কারো যেন পার্টিকুলারলি প্রবলেম না হয় সেইভাবে, ঠিক আছে? আমাদের তো ধরো ক্লাস টাইম 12টায়, বাট তোমাদের সবার জন্য যদি ধরো 12টা প্রেসার হয়ে যায় বা এরকম কিছু হয়ে থাকে, তাইলে হচ্ছে আমরা চাইলে অন্য টাইমেও নিতে পারি, বাট প্রোভাইডেড দ্যাট কোন একজন সিঙ্গেল স্টুডেন্টেরও কিন্তু সমস্যা হতে পারবে না। স্যার সন্ধ্যার পর আমার সমস্যা আছে। স্যার বাই আচ্ছা। ডিফল্ট মনে হয় 12টার টাইমটাতে 12টার টাইমটাতে যদি স্পেসিফিক্যালি কোনো সমস্যা হয় তাহলে স্যার হয়তো বা জানাতে পারবো। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা 12টার টাইমই ফিক্স রাখি। আর আমরা হচ্ছে তাহলে ধরো এই যে আজকে যেরকম একটা অঘটন ঘটে গেল, যে আমরা হঠাৎ করে নেট কানেকশন চলে গেল, বা আমি বাসায় বাইরে ছিলাম, অর্থাৎ কোনো কারণে যদি এইভাবে যদি আমরা ক্লাস নিতে না পারি, তখন আমরা আমাদের জন্য একটা মেকআপ জায়গা হচ্ছে প্রিপেয়ার করে রাখবো। তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে জাস্ট আমাকে জানাই রাখো। তো তাইলে হচ্ছে আমরা কোনো সমস্যা হলে যেন ওই দিনে সেই ক্লাসটা পুনরায় নিতে পারি, বা অন্য কোনো দিনে। ঠিক আছে? জি স্যার। স্যার